ওকে, প্রথমে আসেন আপনারা থেকে আমি আপনাদের কোর্স আউটলাইনটা একটু দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার কোডম্যান বিডির ওয়েবসাইটে। আপনাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, তাই কোডম্যান বিডির ওয়েবসাইটে যাই। এখানে কোর্সেসের মধ্যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এইটা হচ্ছে আমরা করব। আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাই শিখবো। ফ্রন্ট এন্ড বলতে হচ্ছে আমরা ওয়েবসাইটে যা দেখতে পারি, যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, অ্যানিমেশন দেখতে পারি, যাই দেখতে পারি না কেন ওয়েবসাইটে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। আর ব্যাক এন্ডের কাজ বলতে মূলত বোঝায় যেটা আমরা দেখতে পারি না। মূল প্রোগ্রামিংটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। যেমন ডাটাবেজের কাজ ব্যাক এন্ডের কাজের মধ্যে পড়ে। পিএইচপি সাধারণত ব্যাক এন্ডের জন্যই ব্যবহার করা হয়, হ্যাঁ। তো পিএইচপি আমরা শিখবো। প্রথমে আমরা আপনাদের কোর্সটা মূলত দুই ভাগে বিভক্ত, হ্যাঁ। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কাদের বলে? যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট দুইটা ওয়েব ডেভেলপমেন্টের কাজই পারে, তাদেরকে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট বলে। তো আপনাদের কোর্সটা দুইটা পার্টে ভাগ থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো এর জন্য রিপিট করছি যে ফ্রন্ট এন্ডটা হচ্ছে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছি, যে আমি তো একটা অলরেডি ওয়েবসাইটে আছি, তাই না? codemanbd.com এটা একটা ওয়েবসাইট। এইটাই আমি চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড কোনটা হতে পারে আমার? এখানে যদিও ব্যাক এন্ডের কোনো প্রোগ্রামিং নাই, ব্যাক এন্ডের যদি রিয়েল লাইফ উদাহরণ দেই, তাহলে মনে করুন ফেসবুকে ব্যাক এন্ডের প্রচুর কাজ আছে, হ্যাঁ। দারাজ.com ই কমার্স ওয়েবসাইট, এইসব ওয়েবসাইটে ব্যাক এন্ডের প্রচুর কাজ হয়। যেমন হচ্ছে ইউজার লগ ইন করবে, তার পাসওয়ার্ড ভেরিফিকেশন করা লাগে, অ্যাকাউন্ট খোলা লাগে, তথ্যগুলো ডাটাবেজে সেভ করা লাগে। তো পিছনে বসে বসে কেউ এই কাজগুলো তো করছে, তাই না? তো পিছনে বসে যে প্রোগ্রামিং এর মাধ্যমে এই কাজগুলো করা হয়, সেই কাজগুলোই হচ্ছে ব্যাক এন্ড। তো ব্যাক এন্ডের কাজ আমরা পরে শিখবো, আগে আমরা ফ্রন্ট এন্ডের কাজ শিখবো, হ্যাঁ। তো এইখানে মোটামুটি যা যা দেখতে পাচ্ছেন সবই শিখবো। এইচটিএমএল শিখবো, সিএসএস এ শিখবো, বোর্ড স্টাফও শিখবো, পিএইচপি ও শিখবো। আপনাদের ওয়ার্ডপ্রেস শিখানো হবে, যেটা হচ্ছে মিনহাজুল আসিফ শিখাবে। জাভা স্ক্রিপ্ট, গিট হাব, পিএইচপি, বোর্ড স্টাফ, ইভেন টেল উইন্ডো আমি দেখিয়ে দেবো না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কোর্স আউটলাইন, একটু দেখে নিয়েন। এখানে যা যা আছে মডিউলে সেগুলো তো পড়াবই, যেগুলা নাই কিন্তু লাগে এরকম কিছু টপিকস আমি পড়াই দেবো, হ্যাঁ। রিয়েল লাইফে যাতে আপনাদের কাজে লাগে, কিন্তু আপনাদের কোর্স আউটলাইনে নাই, এরকম কিছু টপিকস আমি পড়াই দেওয়ার চেষ্টা করবো। যেমন আপনাদের রিয়াক্ট দেখাই দেওয়ার চেষ্টা করবো, এখানে রিয়াক্ট নাই, আমি রিয়াক্ট দেখাই দেবো না কিছু, যাতে আপনারা যদি চেষ্টা করেন যে কোথাও জব করবেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে না, আপনার হয়তো বললাম কি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এখানে দুইটা কাজের সমন্বয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। তো আইটি ফার্ম গুলাতে যদি জব করতে যান, দেখবেন কাজগুলো আলাদাভাবে করা হয়। ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য আলাদা টিম আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আলাদা টিম আছে। তো এই যে ব্যাক এন্ড ডেভেলপার, তারা হচ্ছে গিয়ে তাদের স্যালারি একটু তুলনামূলক বেশি হয় সাধারণত। কিন্তু আপনি যদি ফ্রন্ট এন্ডের কাজ আবার খুব ভালো পারেন, দেখা যাবে আপনার স্যালারিও ভালো হবে। তো এই যে দুইটা কাজ, আপনার হয়তো ব্যাকএন্ডের কাজ পছন্দ না হইতে পারে। আবার এরকম স্টুডেন্ট আছে দেখেছি যে আপনার তার ব্যাকএন্ডের কাজ খুবই পছন্দ হয়েছে, ফ্রন্ট এন্ডের কাজ পছন্দ হয়নি, তখন সে শুধু ব্যাকএন্ডের কাজ নিয়ে কাজ করছে। তো আপনারও এরকম দুইটা কাজ ভালো লাগলে দুটো নিয়েই করেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা মনে করেন আপনার ফ্রন্ট এন্ডের কাজ পছন্দ হয়েছে, দেখা যায় এখানে জাভা স্ক্রিপ্ট, যেহেতু পিএইচপি বেস আপনাদের কোর্সটা, তো জাভা স্ক্রিপ্টের সাথে এখানে যে কোয়েরি আছে। যে কোয়েরি না একটু পুরাতন, আজকাল একটু কম ইউজ হয়, হ্যাঁ। তারপরে জেনে রাখা ভালো, আমি যে করি দেখাই দেবো, মডিউলে যা আছে ছোট। এবং সাথে আপনারা যদি ভালো কাজ দেখাতে পারেন, আমি আপনাদের অবশ্যই, যাতে আপনি যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে পারেন, আমি রিয়াক্টটা কিছু ক্লাস নিয়ে, রিয়াক্ট নিয়ে যাতে কাজ করতে পারেন সেগুলো আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এদিকে আবার দেখেন আপনাদের বোর্ড স্ট্যাপ আছে, মনে হয় বোর্ড স্ট্যাপ আছে, হ্যাঁ। টেলউইন সিএসএস আছে, দুইটা ফ্রেমওয়ার্কই আছে, আমি দুইটাই দেখাই দেবো, কোনো সমস্যা নেই। বোর্ড স্ট্যাপ দিয়েও প্রচুর কাজ হয়, টেলউইন সিএসএস দিয়েও প্রচুর কাজ হয়, আমরা দুটোই দেখবো। আর
আমাদের বছর শেষে মূল যে বড় প্রজেক্টটা থাকবে সেটা হচ্ছে ই কমার্স প্রজেক্ট। হ্যাঁ, সেটা আমি দেখিয়ে দেবো। আর ছোট ছোট প্রজেক্ট থাকবে, যেমন আমরা তো বিভিন্ন ছোট ছোট ল্যাঙ্গুয়েজ ফার্স্টে শিখবো। এইচটিএমএল একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল যখন শিখবো, এইচটিএমএলটা শেষ করে এইচটিএমএল এর উপর ছোট একটা প্রজেক্ট করব, যাতে এইচটিএমএল এর ধারণাটা আমাদের আরো ক্লিয়ার হয়। সিএসএসটা যখন শেষ করব, সিএসএস এর ছোট ল্যাঙ্গুয়েজ, জাস্ট স্টাইল করার জন্য ইউজ হয়। তো এই সিএসএস নিয়ে যখন কাজ করব, সিএসএস শেষে আমরা হচ্ছে গিয়ে একটা সিএসএস এর সাথে একটু সাসটা দেখে নেব, যাতে সিএসএসটা আরো সুন্দর করে কমপ্লিট করা যায়। দেন আমরা সিএসএস এর উপর ছোট একটা প্রজেক্ট করবো, যাতে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে দেখাবো। হ্যাঁ, সিএসএসটা শেষ হলে দেন আমরা বুটস্ট্র্যাপ দেখবো। বুটস্ট্র্যাপ দেখতে সময় লাগবে না। বুটস্ট্র্যাপ দেখে বুটস্ট্র্যাপের উপর ছোট একটা প্রজেক্ট করব। টেলউইন দেখতে সময় লাগতে পারে, যাই হোক টেলউইনটা আমরা করব। টেলউইন বড় জিনিস, বুটস্ট্র্যাপের থেকে অনেক বড় টেলউইন, অনেকগুলো ক্লাস আছে। টেলউইন দিয়ে ছোট একটা প্রজেক্ট করার চেষ্টা করব। দেন আমরা জাভা স্ক্রিপ্টে চলে যাব। জাভা স্ক্রিপ্টটা হচ্ছে ফ্রন্ট এন্ডের লাস্ট পার্ট। জাভা স্ক্রিপ্ট ছাড়া কিন্তু আপনার ভ্যালু, অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনার ভ্যালু থাকবে না। জাভা স্ক্রিপ্ট ওয়েবসাইটকে আরো আকর্ষণীয় করবে, আরো ইন্টারেক্টিভ করবে আপনার ওয়েবসাইটটাকে। হ্যাঁ, তো এইচটিএমএল সিএসএস একটু সোজা ল্যাঙ্গুয়েজ, শিখতে কষ্ট কম হয়, একটু হালকা দেখলেই হয়ে যায়। জাভা স্ক্রিপ্টে একটু পরিশ্রম দিতে হবে। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট অনেক বড় ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, তো আমরা জাভা স্ক্রিপ্টটা অনেক বড় কিছু করব না। জাভা স্ক্রিপ্টে আমরা ফ্রন্ট এন্ডে যা যা লাগে সেগুলো শিখবো, কারণ ব্যাক এন্ডটা আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করবো না। ব্যাক এন্ডের জন্য আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, যেটা হচ্ছে পিএইচপি। পিএইচপির সাথে হচ্ছে আমাদের ডাটাবেস থাকবে, এটা সেকেন্ড অংশ থাকবে আপনাদের কোর্সের। পিএইচপি থাকবে, সাথে এসকিউএল ডাটাবেস থাকবে, এবং এই ডাটাবেস সাথে অ্যাডভান্স একটা পিএইচপি থাকবে, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি। দেন আমরা হচ্ছে গিয়ে পিএইচপি দিয়ে একটা প্রজেক্ট করব। এই হচ্ছে মোটামুটি টার্গেট থাকে 8 মাসের মধ্যে এটা যাতে কমপ্লিট হয়। এই আমাদের হচ্ছে টার্গেট থাকে। এটা যদি কমপ্লিট আপনি সাকসেসফুলি করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিংও এটা কাজে লাগাতে পারবেন। এই স্কিলটা রিমোট জবেও কাজে লাগাতে পারবেন, আবার জবের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে আমি তো সিএসসি পড়ি না, এই ধরনের জব কি করতে পারবো কিনা। তো দেখা যায় করায়, অনেক অনেক ওয়েব ডেভেলপার দেখেছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখেছি, যারা যারা সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, কিন্তু এই লাইনে একটা ভালো পজিশনে জব করছে। আমারই প্রচুর স্টুডেন্ট আছে যারা এই লাইনে ভালো পজিশনে জব করছে, কিন্তু সিএসসি স্টুডেন্ট না। সিএসসি সার্টিফিকেট থাকলে তো অবশ্যই ভালো, সেখানে অনেক কিছু শিখায়, অনেক ডিটেলস জানতে পারবেন। যদি না থাকে, চিন্তার কিছু নেই যে আপনি জব করতে পারবেন না, আপনি সহজেই জব করতে পারবেন আশা করি। হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আপনার যে একটু পরিশ্রমী হতে হবে, যেহেতু এইটা এমন একটা স্কিল, যে স্কিলটা আপনি যদি স্কিল্ড হন ভালো মতো, আপনার একটা ভালো ইনকাম হবে। আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন ভালো, অথবা আপনি আইটি জব বা রিমোট জব করে একটা ভালো ইনকাম করতে পারবেন। তো এই যেটা স্কিল, সেটা যে আপনি ইনকাম করতে পারবেন, এটা যে এত সহজে একটু হবে ওরকম কিছু না, কিন্তু একটু আপনাকে পরিশ্রম করতে হবে। আবার হবে না যে তা না, আপনি একটু যে ফাঁকিবাজি করবেন সেই ওয়েটা নেই, একটু আপনাকে ডেডিকেটেড হবে, নিজের আগ্রহ থাকতে হবে। একটু পরিশ্রম করলে দেখা যাবে আপনার স্কিলটা আয়ত্তে চলে আসবে। বিশেষ করে এইচটিএমএল সিএসএস এ তো ভয় পাওয়ার কিছু নেই। আহ, দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা দেখছেন, একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট আর একটা হচ্ছে পিএইচপি। হ্যাঁ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা আপনাকে একটু ভালো মতো আয়ত্তে আনতে হবে, যদি একটা ভালো ইনকাম সোর্স চান বা স্কিল হতে চান অ্যাজ এ ওয়েব ডেভেলপার। এছাড়াও কিছু স্ট্যাক আছে বা আলাদা টেকনোলজি আছে যেটা ইউজ করে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন। উদাহরণ দিই, পাইথন এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। পাইথন ইউজ করে আপনার ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে পারেন। পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা ব্যাকএন্ডের জন্য খুবই পপুলার। আমাদের কোর্সে নাই, কিন্তু আপনি মনে করেন আমাদের কোর্সটা কমপ্লিট করলেন, করবেন বেরি থেকে সাকসেসফুলি যা যা শিখালাম, আমি শিখালাম, বা এখানে আরো অনেক মেন্টর আছে, যা যা শিখালো আপনাকে, আপনি সাকসেসফুলি কমপ্লিট করলেন। এরপর যদি আপনার মন চাই যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন, যেমন পাইথন আছে বললাম, জাভা দিয়েও করা যায়। হ্যাঁ, তো আপনি কিন্তু সেগুলো শিখতে পারবেন, এবং সেগুলো তখন শেখাটা
আপনার জন্য সহজ হয়ে যাবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন, দেখা যাবে যে আপনি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরো সহজে গ্রাপ করতে পারছেন, আরো সহজে শিখতে পারছেন। মনে করেন আপনাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে ফ্রেশ, কিছু স্টুডেন্ট আছে দেখবেন যে আগে থেকে অন্য ল্যাঙ্গুয়েজ জানে। এখন যারা আগে থেকে অন্য ল্যাঙ্গুয়েজ জানে তাদের কিন্তু আমার কথাগুলা আয়ত্ত করতে বা বুঝতে সুবিধা হবে, বা তাড়াতাড়ি আমার যে আমি যা শেখাবো সেটা আয়ত্ত করে ফেলবে, কারণ সে আগে থেকে সেম টাইপের অন্য জিনিস জানে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু একটার সাথে আরেকটা অনেক মিল থাকে, লিখার স্টাইল কিছুটা আলাদা হয়ে থাকে। হ্যাঁ, তো এটাই বললাম, যদি আমি তো দুটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এগুলো, একটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, একটা হচ্ছে পিএইচপি। তো এই যে জাভা স্ক্রিপ্ট পিএইচপি আপনারা শিখবেন, শেখার পরে যদি অন্য ল্যাঙ্গুয়েজ শিখেন, সেটা শেখাটা কিন্তু আপনাদের জন্য সোজা হবে। হ্যাঁ, মার্ন স্ট্যাক নামে একটা পপুলার ওয়েব ডেভেলপমেন্ট স্ট্যাক আছে, এটা পুরাটা জাভা স্ক্রিপ্ট বেস। হ্যাঁ, তো ওখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই জাভা স্ক্রিপ্টে করা হয়। ব্যাক এন্ডের জন্য সেখানে নুড জেএস, হ্যাঁ, এটা জাভা স্ক্রিপ্টের একটা সার্ভার বলতে পারেন, রান টাইম জাভা স্ক্রিপ্ট, তো সেটা ইউজ করা হয়। তো আমরা মার্ন স্ট্যাক শিখছি না, আমরা ওই যে পিএইচপি বেস ওয়েব ডেভেলপমেন্ট শিখছি। হ্যাঁ, আম, এখানে একটা অনেকে বলে ল্যাম্প স্ট্যাক, LAMP, ল্যাম্প স্ট্যাক। ল্যাম্প স্ট্যাকটা দেখেন, এখানে ল্যাম্প দিয়ে কি বোঝাচ্ছে, লিনাক্স যেটা হচ্ছে আমাদের সার্ভারটা, অ্যাপাচি যেটা হচ্ছে লিনাক্স বেস অপারেটিং সিস্টেমে, সরি লিনাক্স হচ্ছে অপারেটিং সিস্টেম, আর অ্যাপাচি হচ্ছে আমার সার্ভারটা যেটা লিনাক্স এর উপর রান হচ্ছে, মাইস্কুয়েল হচ্ছে আমার ডাটাবেস, আর পিএইচপি হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইটাকে বলে ল্যাম্প স্ট্যাক। হ্যাঁ, জিনিসটা মনে রেখেন। আমি একটু আগে তো বললাম মার্ন স্ট্যাক, তাই না? মার্ন স্ট্যাকটা জাভা স্ক্রিপ্ট বেস, MER। যেহেতু আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, এই শব্দগুলো চিনে রাখেন, কারণ মার্ন স্ট্যাক, মঙ্গোডিবি, এক্সপ্রেস জিএস, রিয়াক্ট জিএস, নোড জিএস সবই দেখেন জাভা স্ক্রিপ্ট রিলেটেড। মঙ্গোডিবিটা দেখতেও কিন্তু জাভা স্ক্রিপ্টের একটা অপশন আছে জেসন, সেটার মতো দেখতে। তো আমরা মার্নস্ট্যাক এর মধ্যে জাভা স্ক্রিপ্টটা শিখবো, আর রিয়াক্ট জেসটা আমি দেখিয়ে দিব, চিন্তা করবেন না। আপনারা হচ্ছে গিয়ে উম, আমি যেটা বললাম যে আমরা যে ল্যাম্প স্ট্যাক যেটা বলে এইটার উপর বেশি ফোকাস করবো, যে আমরা একটা সার্ভার, হোস্টিং সার্ভার, যেখানে আমার ওয়েবসাইটটা থাকবে, সেটা লিনাক্স বেস হবে। সেটা কন্ট্রোল করার জন্য আমরা একটা অ্যাপস ইউজ করবো যেটার নাম সি প্যানেল, অনেকেই হয়তো চেনেন। সেই সি প্যানেলটার মাধ্যমে আমরা হচ্ছে পিএইচপি বেস আমাদের যে প্রজেক্ট সেগুলো আপলোড করবো, এবং ডাটাবেস থাকবে আমাদের মাইস্কুয়েল। হ্যাঁ, তো এই স্ট্যাকে আমরা আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, মেহেদি হাসান কিছু বলতে চাচ্ছেন, বলেন। আচ্ছা ভাই, আমরা মানে এখন বর্তমানে কি শিখবো? জাভা স্ক্রিপ্ট এবং পিএইচপি, এই দুইটা তো না? হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট শিখবো, পিএইচপি শিখবো, দুটা ল্যাঙ্গুয়েজে শিখবো আমরা। ওকে। আর ছোট ল্যাঙ্গুয়েজের মধ্যে HTML CSS থাকবে, আর সিএসএস এর ফ্রেমওয়ার্কের মধ্যে বুটস্ট্র্যাপও থাকবে, টেলভিন সিএসএস ও থাকবে। আর জাভা স্ক্রিপ্টের মধ্যে আমি বললাম যে আমি রিয়াক্টর কিছু দেখিয়ে দেব, আর যে কোয়েরি থাকবে আপনাদের। কিছু বেসিক ধারণা দিই। উম, এখানে দেখেন, মাঝে মধ্যে দেখবেন এই যে ওয়েবসাইটের শুরুতে একটা ওয়ার্ড লেখা থাকে, এগুলো ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে HTTP এটার ফুল ফর্মটা কি? অনেকে হয়তো জানেন, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাই না? আচ্ছা, এখানে প্রতিটা ওয়ার্ড আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, হাইপারটেক্সট এটা একটা ওয়ার্ড, ট্রান্সফার আপনারা বুঝেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আর প্রোটোকল এটা একটা ওয়ার্ড। তো হাইপার টেক্সটটা আমি ডিসক্রাইব করি। আমরা তো ব্রাউজার চিনি, তাই না? গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, ইন্টারনেট এজ আছে, তো এরকম ব্রাউজার।
যেই ধরনের ডকুমেন্ট রিড করতে পারে বা টেক্সট বা মেসেজ রিড করে সেটাই হচ্ছে হাইপার টেক্সট। আপনি যদি একটা ওয়েবসাইটের উপর রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান, তাহলে আপনি যে টেক্সট গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইপার টেক্সট বলা যায়। তো এই যে হাইপার টেক্সট বা ওয়েবসাইটের কোডগুলা বা ওয়েবসাইটের লেখাগুলা ট্রান্সফার হবে, এরকম হচ্ছে প্রোটোকল। প্রোটোকল মানে কি? নিয়মের সমষ্টি, তাই না? আপনার হচ্ছে গিয়ে একটা নিয়ম, নির্দিষ্ট নিয়ম, সেই নিয়ম ফলো করেই আপনাকে কাজ করতে হবে, এটা হচ্ছে প্রোটোকল। রিয়েল লাইফ উদাহরণ যদি দেই, মনে করেন আপনাকে হঠাৎ কোনো একটা অনুষ্ঠানে মনে করেন দেশের প্রধানমন্ত্রী আসলো, সেখানে আপনাকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করতে হবে। আপনি গেলেন আর ফুল দিয়ে বরণ করলেন, এরকম কিন্তু হবে না। আপনাকে কতগুলা নিয়ম বেঁধে দিবে। হ্যাঁ, প্রথমে বলবে যে আপনি স্টেজে আস্তে আস্তে উঠবেন, আপনাকে প্রথমে চেক আপ করবে, দেন হচ্ছে আপনার হাসি মুখে যাবেন, হাসি মুখে মাথা নিচু করে ফুলটা দিবেন, একটু পা ধরে সালাম করতে যাবেন না, এরকম কিছু হয়তো বলে দিবে। যাই হোক, এখন আপনি যদি এই নিয়ম ভঙ্গ করতে যান, হয়তো দেখা যাবে আপনাকে সন্দেহ করবে যে না, এটা তো আপনাকে যে নিয়ম শিখাই দিল আপনি সেটা ফলো করলেন না, তখন হয়তো আপনাকে হয়তো বুলি করে দিল, এরকম হতে পারে। কারণ খুবই রিস্কি জিনিস, আপনার হচ্ছে গিয়ে নিয়ম একেবারে কড়াই ঘন্টায় পালন করতে হবে। আপনি প্রধানমন্ত্রীকে ফুল দিতে যাচ্ছেন, হয়তো আপনি বোমা নিয়ে যেতে পারেন শৈলের সাথে, তাই না? তো এইখানে জিনিসটা অ্যাকচুয়ালি বুঝার কি আছে? বুঝার হচ্ছে যা বলেছে সেম টু সেম আপনাকে তাই করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। এটি হচ্ছে প্রোটোকল। প্রোটোকলটা বোঝানোর জন্য বলছি, হ্যাঁ। তো হাইপার টেক্সটটা বুঝছি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ট্রান্সফার হবে। এই যে নিয়মটা, কম্পিউটারের প্রোটোকল কিন্তু আরো করা, A to Z হুবাহু সেম টু সেম হইতে হবে নিয়ম কানুন। একটু এদিক সেদিক হওয়া যাবে না, তাহলে কাজ করবে না। তো হাইপার টেক্সট ট্রান্সফার হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এরকম যে একটা নিয়ম, এই নিয়মটাই হচ্ছে গিয়ে আপনার HTTP। এটা কোথায় থাকে? এটা হচ্ছে গিয়ে আপনার, কিছুটা বুঝিয়ে দিই। আহ, নিয়ম কানুন গুলো ব্রাউজারে থাকে, যে ব্রাউজার এই নিয়ম কানুন ফলো করে, সার্ভারে থাকে। যাই হোক, যেখানে HTTP এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, মানে ওয়েবসাইটের কোডগুলো একসাথে এক জায়গায় শেয়ার হবে, সেখানে এই HTTP নিয়ম ফলো করে কাজ করা হয়। আচ্ছা, কোড কোথা থেকে কোথায় যায় যে বললাম, একটু বুঝাই নেই। ইন্টারনেট বা আমরা যখন ওয়েবসাইটে ঢুকি তখন জিনিসটা কিভাবে কাজ করে। আমরা প্রথমে আমাদের একটা কম্পিউটারে যাই, কম্পিউটারের ভিতরে, এটা আমাদের কম্পিউটার, কম্পিউটারের ভিতরে মনে করেন এটা একটা ব্রাউজার। হ্যাঁ, এটা একটা ব্রাউজার। এই ব্রাউজারের মধ্যে একটা ওয়েবসাইটে অ্যাড্রেস লেখার জায়গা থাকে, যেটাকে অনেকে বলে ইউআরএল। ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এই ইউআরএল উদাহরণ কি? facebook.com, twitter.com। আচ্ছা, মেইন যে ইউআরএলটা, হোম পেজ যে ইউআরএলটা, সেটাকে মানে অ্যাড্রেসটা, সেটাকে ডোমেইন নেমও বলা হয়। হ্যাঁ, ডোমেইন নেম। ইউআরএল অনেকগুলো হতে পারে, যে ডোমেইন নেম স্ল্যাশ কন্ট্যাক্ট পেজ হতে পারে, অ্যাবাউট পেজের জন্য একটা ডোমেইন নেম হতে পারে। তো এই যে ডোমেইন নেম, মানে অ্যাবাউট পেজের জন্য একটা ইউআরএল, আমি কি বুঝাইতে চাচ্ছি একটু বলি। মনে করেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে mybusiness.com, এটা হচ্ছে মেইন ডোমেনটা। হ্যাঁ, এইটার আন্ডারে একটা পেজ আছে, যে পেজে গিয়ে আমার কোম্পানি সম্পর্কে সবকিছু জানা যাবে। এইটার নাম হচ্ছে অ্যাবাউট। তাহলে mybusiness.com/about, এটা কিন্তু মেইন ডোমেন না, এটা কি? আমার অ্যাবাউট পেজের ঠিকানা। এইটাই হচ্ছে ইউআরএল। তারপর হচ্ছে business.com/ দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে এটা কি কন্ট্যাক্ট পেজের ঠিকানা আমার ওয়েবসাইটের ভিতরে? তা এইটা হচ্ছে ইউআরএল। আর আমার মেইন ডোমেনটা কোনটা? মেইন ডোমেনটা হচ্ছে আপনার মাই business.com। এইটাও একটা ইউআরএল, কিন্তু এটাই আমার ডোমেইন নাম। আর এই যে এই ডোমেইন নেমের আন্ডারে আমার বিভিন্ন পেজ থাকতে পারে। একটা ওয়েবসাইটে কিন্তু একাধিক পেজ থাকে। হুম, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, গ্যালারি পেজ। ফেসবুকে ঢুকলে প্রোফাইল পেজ থাকে, ওয়াল থাকে, তাই না? সেটিংস পেজ থাকে, গ্যালারি পেজ থাকতে পারে প্রোফাইলের ভিতরে। তো
তো অনেকগুলো পেজের সমন্বয়ে কি ফেসবুক আমার মূল ওয়েবসাইটটা। ঠিক তেমনি আপনি একটা ই কমার্স ওয়েবসাইটে থাকতে পারে প্রোডাক্ট পেজ, অর্ডার পেজ, এগুলো অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট হয়, হ্যাঁ। আচ্ছা, এনিওয়েজ, আমি এই যে ইউআরএল লেখার জায়গায় ইউআরএলটা লিখলাম, লেখার পর একটা রিকোয়েস্ট যায়, হ্যাঁ, রিকোয়েস্ট অনুরোধ যায়, যে আমার ব্রাউজার থেকে অনুরোধটা যায় কোথায়, প্রথমে যেই জায়গাটা আমার অনুরোধটা গ্রহণ করে সেই জায়গাকে বলা হয় আইএসপি। আইএসপি কারা? আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি করে কি, ও জানে যে আমি যে রিকোয়েস্টটা করেছি, যে আমি যে facebook.com বা twitter.com এগুলা হচ্ছে গিয়ে কোথায় আছে, আমার তথ্যগুলা কোন জায়গায় আছে। এটা মনে করেন ফেসবুকের একটা সার্ভার, হ্যাঁ, এর একটা সার্ভার ফেসবুকের হইতে পারে, অ্যামাজনের হইতে পারে, টুইটারের হইতে পারে, লিখে দিই সার্ভার। এটা একটা সার্ভার যেটা হয়তো কোনো পপুলার ওয়েবসাইটের। আরেকটা ওয়েবসাইটে ঢুকলাম, মনে করেন এটা আরেকটা সার্ভার, এটা আরেকটা পপুলার ওয়েবসাইটের। তাহলে এটা একটা সার্ভার, এটা আরেকটা সার্ভার। এটা হয়তো ফেসবুকের সার্ভার, এটা হয়তো ইউটিউবের সার্ভার। তো আপনি যখন রিকোয়েস্ট পাঠান, আইএসপি রিকোয়েস্টটা গ্রহণ করে, গ্রহণ করার পর ও জানে যে হ্যাঁ কোথায় তথ্যটা আছে, ও তখন রিকোয়েস্টটা ওই সার্ভারের কাছে পাঠায় দেয়। ফেসবুক হলে ফেসবুক, টুইটার হলে টুইটার, ইউটিউব হলে ইউটিউব। ওই সার্ভারটা কি করে, আইএসপি কে ব্যাক করে, হ্যাঁ এই ইউজারকে এই তথ্যটা দিয়ে দাও। আইএসপি জাস্ট ভায়া হয়ে আমাদের তথ্যটা দিয়ে দেয়। আবার ইউটিউবে ঢুকলে আইএসপি কি করে, ওদের ডাটাটা নিয়ে আসে, আইসে দেন হচ্ছে গিয়ে আমাকে কি করবে, ইউজার যে রিকোয়েস্ট পাঠিয়েছে, আইএসপি সেই রিকোয়েস্টটা ইউজারকে ফরওয়ার্ড করে দেয়, আর আমরা ব্রাউজারে সেটা দেখতে পারি। তো এই যে সার্ভার থেকে ডাটাটা আইএসপির কাছে আসে, এটা কোন নিয়ম ফলো করে আসে? এইচটিটিপি, হাইপারটেক্সট যে ট্রান্সফার প্রোটোকল। মানে ও তো পাঠাচ্ছে আমাকে হাইপারটেক্সট, ঠিক আছে, ব্রাউজার যেই টাইপের ডাটা রিড করে সেটাই তো হাইপারটেক্সট। ও আমাকে পাঠাচ্ছে হাইপারটেক্সট, কিন্তু পাঠানোর একটা নিয়ম আছে, সেই প্রোটোকল মেনটেন করে ও আমাকে পাঠাচ্ছে, এবং আমি সেটা রিসিভ করছি। এই হচ্ছে এইচটিটিপির ফুল ফর্ম, হ্যাঁ। এইচটিটিপি হচ্ছে গিয়ে আমার ব্রাউজার যে টাইপের ডাটা পড়তে পারে, সেই টাইপের ডাটা আদান প্রদান হবে, এই নিয়ম কানুনটাকে আমি এইচটিটিপি বলছি। ওকে, আচ্ছা। তো ভাইয়া। এইচটিটিপি বুঝলে আপনি এপিআই বানাইতে খুবই হেল্পফুল হবে। ভবিষ্যতে আমরা এপিআই বানাবো। এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ডের যোগাযোগ স্থাপন করতে খুব হেল্প করে। কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে এইচটিটিপির কিছু নিয়ম বুঝতে হবে, যেগুলো আমি ভবিষ্যতে বোঝাবো। যেমন এই যে রিকোয়েস্ট যাচ্ছে, রিকোয়েস্টের বিভিন্ন মেথড থাকে, মানে কোন মেথডে যাবে, কোন ওয়েতে যাবে। উদাহরণ যদি দিই, গেট মেথড আছে, পোস্ট মেথড আছে, পুট মেথড আছে, যেগুলো এখন হয়তো বুঝবেন না, ভবিষ্যতে বুঝবো ইনশাল্লাহ। তো এই নিয়ম কানুন গুলা পরে পড়বো। আপাতত আমি জাস্ট একটা এইচটিটিপির বেসিক একটা ধারণা নিলাম যে এইচটিটিপি কি, আর আমার ইন্টারনেটটা কিভাবে কাজ করতেছে, বা আমি ওয়েবসাইট যে দেখছি সেটা কিভাবে কাজ করছে। ইন্টারনেট কিন্তু ওয়ান কাইন্ড অফ কি নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক। পৃথিবীর নেটওয়ার্ক মানে কি, এক কম্পিউটারের থেকে কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের যোগাযোগ স্থাপন করার মাধ্যমে ফাইল বা তথ্য আদান প্রদান হয়, এই সিস্টেমটাই কিন্তু নেটওয়ার্ক, হ্যাঁ। তো আপনি যদি আমার কম্পিউটারের সাথে আপনার কম্পিউটারের সাথে তার দিয়ে যোগাযোগ স্থাপন করলাম, এটাও কিন্তু একটা নেটওয়ার্ক। তো ইন্টারনেট কি করতেছে, গ্লোবাল এই জিনিসটাকে অ্যাড করতেছে। হুম, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কম্পিউটারে তথ্য আদান প্রদান হবে, এই সিস্টেমটাকে অ্যাড করতেছে, হ্যাঁ। আচ্ছা, তো আরো কিছু তো ওয়ার্ড বলি যেগুলো না চিনলেই নয়। যেমন হচ্ছে আপনার ডোমিন হোস্টিং, হ্যাঁ। ডোমিন হচ্ছে ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের সার্ভারটা যেখানে ফাইলগুলো রাখা হয়, ডোমিন হোস্টিং।
আমি যদি একটু ইমেজে দেখি, ইমেজ কিছু বুঝায়। এখানে domain.com.org .net এরকম হতে পারে। আর হোস্টিং হচ্ছে ওই যে সার্ভারের ছবি দিয়ে দিয়েছে, সার্ভারের ছবি দিয়ে দিয়েছে, যেখানে হচ্ছে গিয়ে আমার ফাইল গুলা থাকবে, যেখানে আমার প্রোগ্রাম গুলা থাকবে, যেখানে আমার ব্যাকএন্ড এর কোড, ফ্রন্ট এন্ড কোড সবই থাকতে পারে। হোস্টিং হচ্ছে, মনে করেন আপনার ওয়েবসাইটে ঢুকলেন, এই যে আমি ছবি দেখতে পাচ্ছি, টেক্সট দেখতে পাচ্ছি, কত কিছু দেখতে পাচ্ছি, ডিজাইন, অ্যানিমেশন, কোডিং, যেগুলো ব্যাকএন্ডে রান হচ্ছে। এখন এই যে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা তো এমনি এমনি আমার কম্পিউটারে লোড হয় না, এটা আমার কম্পিউটার ছিল না, এটা অনলাইন থেকে আসছে, ইন্টারনেট থেকে আসছে। এই ইন্টারনেটের কোনো জায়গায় তো আছে ফাইলগুলা, যে জায়গাটা আছে সেটা একটা সার্ভার, সেই ধরনের সার্ভারকে বলা হয় সাধারণত হোস্টিং সার্ভার। ভিপিএস সার্ভারও রাখা যায়, ভিপিএস, কিন্তু পিএইচপি বেস ওয়েবসাইট গুলো হোস্টিং সার্ভারে বা শেয়ার্ড হোস্টিং এ সুন্দর মতো রান হয়। এর জন্য যেটা সুবিধা হয় আপনার, দেখা যায় আপনি যদি মাইনস্টাক থেকে একটা প্রজেক্ট পাবেন, সেখানে ক্লায়েন্টকে আপনার জন্য কষ্ট করে ভিপিএস সার্ভার নেওয়া লাগতেছে, মঙ্গোডিবি অ্যাটলাস ডাটাবেজের জন্য আলাদা কস্ট বিয়ার করা লাগতেছে, অথবা এডাব্লিউএস, অ্যামাজন ওয়েব সার্ভিস, এদের ভিপিএস সার্ভার নিয়ে যথেষ্ট কস্ট নেওয়া আছে। কিন্তু আপনি যদি পিএইচপি দিয়ে ওয়েবসাইট বানান, নর্মালি আমরা যে ডোমেইন হোস্টিং কিনি, শেয়ার হোস্টিং কিনি, সেখানে পিএইচপি সুন্দর মতো রান হয়ে যায়। পিএইচপির একটা অন্যতম মানে পজিটিভ দিক হচ্ছে এইটা, এর জন্য বাংলাদেশে পিএইচপি খুব পপুলার, কারণ শেয়ার হোস্টিং এর দাম কম। আপনি কম দামে সার্ভারের মধ্যে পিএইচপি সুন্দর মতো রান হচ্ছে, সেখানে মাইনাস টাকার প্রজেক্ট রান করতে গেলে আপনার যথেষ্ট ঝামেলা পোহাইতে হচ্ছে। তো এই শেয়ার হোস্টিং বা হোস্টিং সার্ভারে আপনি সুন্দর মতো আপনার কোড গুলা রান করতে পারবেন, যেটা আমি দেখাই দিব কিভাবে পিএইচপি কোড ডিপ্লয় করা যায়, সেটা দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, যেমন হচ্ছে facebook.com, twitter.com, অথবা আপনার বিজনেসের নাম .com। আর হোস্টিং হচ্ছে যেখানে আপনি কোডগুলা, ফাইলগুলা রাখছেন। হ্যাঁ, সার্ভারটা হচ্ছে হোস্টিং। এগুলা কি কোথাও কিনতে পাওয়া যায়, বা আপনার কি নিজে সেট আপ করতে পারবেন? নিজে সেট আপ করতে গেলে অনেক ঝামেলা, অনেক কষ্ট করতে হয়, লাইসেন্স নেওয়া লাগে, হ্যাঁ, আলাদা টিম লাগবে, অনেক ভারী ভারী মেশিন কেনা লাগবে। হ্যাঁ, এখন যদি আপনার ওয়েবসাইট ফেসবুকের মতো পপুলার হয়ে যায়, তাহলে নিজের হোস্টিং থাকতে হবে, সমস্যা নেই। নিজের কোম্পানি খুলে নেবেন, একটা নিজের সার্ভার মেশিন কিনে নেবেন। আপনার যদি অ্যামাজনের মতো বিশাল বিজনেস হয়ে যায়, আপনি করেন, সমস্যা নেই, তখন আপনার খরচ করতে তো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ছোটখাটো একটা সিঙ্গেল পেজ ভেন্ডর ওয়েবসাইট তৈরি করেন, হ্যাঁ, নিজের একটা ই কমার্স বিজনেস দিলেন, সিঙ্গেল শপের, নট দারাজ টাইপের, আলাদা ছোট একটা শপে অনলাইনে কেনাকাটা করতে পারবে, এরকম একটা বিজনেস দিলেন আপনি, তো সেই ক্ষেত্রে তো আপনার সার্ভার মানে মেশিন কেনার তো কোনো যুক্তিকতা নাই। অথবা আরো ছোট বড় করেন, আপনি একটা পার্সোনাল ব্লগ সাইট বানাইছেন, বা আপনার ক্লায়েন্ট বানাচ্ছে, যে নিজে সারা জীবন কাটিয়েছে হয়তো আর্মিতে বা কোনো ভালো জায়গায়, তার এখন শেষ সময়, সারা জীবনে কি করলো একটা ব্লগ করে রেখে যেতে চাচ্ছে, হ্যাঁ, ব্লগের মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছে, ছোট একটা ওয়েবসাইট করলে, তো সেই ওয়েবসাইটের জন্য তো আপনার লাখ বা কোটি টাকা সার্ভার কেনার তো কোনো মানে নেই, মেশিন কেনার তো কোনো মানে নেই, সার্ভার মেশিন, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে নর্মালি যেটা শুরুতেই প্রেফার করি যে আপনি ডোমিন হোস্টিং কিনে ফেলবেন। এখন কেনার দরকার নাই, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, মনে করেন আমি গুগলে আসলাম, গিয়ে বললাম বাই ডোমেন হোস্টিং ফ্রম বিডি, বাই ডোমেন হোস্টিং ফ্রম বিডি। তো কি বলেছি যে বাংলাদেশ থেকে আমি ডোমেইন হোস্টিং কিনতে চাই, এটা কিন্তু খুবই হট একটা কিওয়ার্ড। চিন্তা করে দেখেন, আপনি যদি একটা ডোমেইন হোস্টিং কিনে, আপনি কিন্তু বছরের পর বছর ওইটা রিনিউ করবেন, তাই না?
যেমন আমার একটা ওয়েবসাইট আছে asif.com.bd, হ্যাঁ। এখন asif.com.bd এটা কিন্তু আমার অলরেডি 2 বছর হয়ে গেছে, আমি 3 বছরের জন্য রিনিউ করেছি। আবার এই বছর শেষে গেলে সামনের বছর রিনিউ করব, কারণ এখানে আমার সম্পর্কে আমি কিছু ডিটেলস দিয়ে রেখেছি। যদি ক্লায়েন্ট দেখতে চায় এসে এখানে দেখতে পারে আমার সম্পর্কে কিছু ডিটেলস, হ্যাঁ। তো এই যে এই জিনিসটা ওয়েবসাইট তৈরি করে রেখেছে, এই যে ডোমেইন আমার প্রতি বছর লাগছে না, বারবার রিনিউ করছি না, এর জন্য বললাম এটা একটা হট কিওয়ার্ড। একটা সাধারণত একটা সার্ভিস যেটা বছরের পর বছর রিনিউ করে কেনা লাগে, এই ধরনের সার্ভিস বিজনেস গুলো অনেক বড় লেভেলের হয়, হ্যাঁ। সবাই চায় যে এই ধরনের মানে ক্লায়েন্ট খুঁজতে। তো এর জন্য দেখেন এই যেখানে কি লিখছে স্পন্সার, স্পন্সার মানে কি, এই যে নেমচিপ নামে যে কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, এরা গুগলকে টাকা দিয়েছে। যদি কেউ যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করে, আয় হ্যাঁ, দুইটা কেন আসছে, এটা কোনো কথা? আচ্ছা, এরা গুগলকে কি দিয়েছে, টাকা দিয়েছে, যাতে হচ্ছে গিয়ে নেমচিপ, আমি এই কিওয়ার্ড লিখে যদি কিছু সার্চ করি, তাহলে যাতে গুগল কি করে, আমাকে এই অ্যাডটা দেখায়, এটা অ্যাডভার্টাইজমেন্ট। আমি যদি ক্লিক করি, গুগল কিন্তু ওদের কাছ থেকে আরো টাকা কেটে নেবে। কিন্তু এদের লাভটা কি হচ্ছে, এই যে আমি যদি একবার ডোমেইন কিনে, হোস্টিং কিনে, আমি যদি বিজনেস করি, বিজনেস তো সাধারণত কয়েক বছর আগে লস খাওয়ার কথা না। যদি লস খাই তাহলে আলাদা বিষয়, যদি ভালো সময় থেকে 8-10 বছর 20 বছর, তাহলে তো আমি লং টাইম কাস্টমার হয়ে গেলাম তাদের, তাই না? তখন তারা আমার কাছ থেকে ভালো ইনকাম করতে পারবে। তো নেমচিপ একটা ইন্টারন্যাশনাল পপুলার কোম্পানি, নামটা মনে রেখেন। গো ড্যাডি এটাও একটা ইন্টারন্যাশনাল পপুলার কান্ট্রি, মানে খুব পপুলার কি বলে কোম্পানি, হ্যাঁ। একটু বলি, এখানে হচ্ছে গিয়ে যে আমি কিন্তু লিখছি বিডি, কিন্তু ও কিন্তু বিডির বাইরে দেখাচ্ছে, কারণ কি, ওই যে ওই কোম্পানিগুলো টাকা দিয়েছে, ডোমেইন হোস্টিং লিখেছি। হুম, আচ্ছা, এই যে ওয়েব হোস্ট বিডি, এইটা কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশে একটা মোস্ট পপুলার একটা কি বলে ওয়েবসাইট, ওয়েব হোস্ট বিডি, এটার নামের সাথে বেরিয়েছে, হ্যাঁ। ওয়েব হোস্ট বিডি, এদের সার্ভিস ভালো, এদের সার্ভিস নেওয়া যেতে পারে, কিন্তু এরা একটু কস্টলি। সস্তায় ডোমেইন হোস্টিং কেনা যায়, তো ওয়েব হোস্ট বিডিটা একটু কস্টলি, কারণ হচ্ছে দেখেন না যে শুধু 2 জিবি জায়গার দাম 1350 টাকা। আচ্ছা, ওয়েবসাইটটা একটু দেখাই। শুরুতে দেখেন এখানে কি বলছে, ডোমেইন নেম কিনতে বলছে। কিনতে পারেন, কারণ আপনি শুধু হোস্টিং নিয়ে কি করবেন? মনে করেন জমি আছে, জমির ঠিকানা নেই, তাহলে হবে? আপনার একটা বাড়িতে থাকেন, বাড়িতে যে বাড়িটা আছে সেটা তো একটা জমির উপর আছে, সেই জমির তো একটা ঠিকানাও আছে, ওই ঠিকানাটাই হচ্ছে ডোমেইন নেম, আর জমিটা জমিটা হচ্ছে হোস্টিং, কিছুটা এরকম, হ্যাঁ। তো আপনার হোস্টিং কিনবেন, আগে একটা ডোমেইন লাগবে। তো ডোমেইন যদি .com নেন, এই যে 1350 টাকা লাগবে। XYZ নিলে কম লাগবে, কিন্তু XYZ নিয়ে কি করবেন? আপনার কমার্শিয়াল বিজনেস হলে .com নেবেন, নেটওয়ার্ক হলে .net হবে, অর্গানাইজেশন হলে .org। বিজনেসের দাম আরো বেশি, .biz, দেখছেন? কিন্তু এটা কি আসল দাম? এর থেকে কি কম দামে পাওয়া যেতে পারে না? হ্যাঁ, এর থেকেও কিন্তু কম দামে পাওয়া যেতে পারে। এখান থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই। বাংলাদেশি কোম্পানি হলে সুবিধা হচ্ছে, আপনি বিকাশ, নগদ এগুলো দিয়ে কিনতে পারবেন, রকেট, এইটা মোবাইল ব্যাংকিং করেই কিনতে পারবেন। কিন্তু যদি ওই যে ইন্টারন্যাশনাল কোম্পানি দেখালাম না, গোড্যাডি, নেমচিপ, ওখান থেকে কিনতে গেলে আপনার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড লাগবে, সোজা বাংলায় ডলারে কিনতে হবে। তো ডলারে কিনতে গেলে ওই যে ইন্টারন্যাশনাল কার্ড লাগবে আপনার। তো ওখান থেকে কিনতে পারেন, বেটার। যদি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কিনেন তাহলে বেটার। গোডারি, নেম চিপ এগুলো থেকে কিনলে আপনি একটা হোস্টিং আর হোস্ট গেটার, এগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি, এখান থেকে আপনি ভালো সার্ভিস পাবেন। বাংলাদেশি কোম্পানির মধ্যে পপুলার যেগুলো সেগুলো কিনতে পারেন। কম দামে কিনলে একটাই রিস্ক থেকে যায়, যে 2 দিন পর যদি কোম্পানিটা গায়েব হয়ে যায় তাহলে কি করবেন, তাই না? এটা একটা ছোট রিস্ক থেকে যায়।
তো ওয়েব হোস্ট ভিডিও অনেক পুরাতন কোম্পানি, এটা গায়েব হওয়ার কথা না। এছাড়াও আছে ইন্টেল ওয়েব হোস্ট, আছে একটা, খুবই সস্তায় দেয় ডোমেন হোস্টিং, ইন্টেল ওয়েব হোস্ট। হ্যাঁ, এখন কিন্তু কিনেন না কেউ, জাস্ট ধারণা দিয়ে রাখতেছি আপনাকে। হ্যাঁ, ইন্টেল ওয়েব হোস্ট। তো এইখানে আপনার ডোমেইন হোস্টিং কিনতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনার ওয়েব হোস্টিং এ যদি যাই, অনেক কম, দেখেন 999 টাকায় 5 জিবি দিচ্ছে। আর ওখানে যদি শুধু হোস্টিং দেখেন, 2 জিবি দিচ্ছে 1350 টাকায়। আবার এখানে দেখেন অফার আছে, যদি আপনি 1699 টাকা নেন তাহলে হচ্ছে গিয়ে 10 জিবি দিবে, ঠিক আছে, কিন্তু সাথে হচ্ছে গিয়ে একটা free.com ডোমিন দিবে। তো free.com ডোমিন পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার যদি এই একই জিনিস আপনি এখান থেকে কিনতে চান তাহলে .com ডোমেন পড়তেছে 1350 টাকা। আবার একটা 10 জিবি হোস্টিং যদি নিতে চান তাহলে তো এখানে চান বাইরে হয়ে যাবে, 10 জিবি 3650 টাকা, 3600। এর সাথে 1350 যদি যোগ করি, 3650, 3700, মানে 5000 টাকা আপনার ডোমেন হোস্টিং, যদি 10 জিবি ডোমেন হোস্টিং নেন চলে যাবে। কিন্তু এইখানে দেখেন আপনি 5000 টাকাটাই 1699, মানে 1700 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এটা যথেষ্ট সস্তা, এবং এই কোম্পানি অনেক পুরাতন, ইন্টেল ওয়েবস সেটাও পুরাতন। আর এরকম আরো কিন্তু পুরাতন কোম্পানি আছে, আপনার যে এখান দিয়ে কিনতে হবে এমন কোনো কথা নাই। এবং আমি আপনাকে এটাও বলে দিলাম যে বেস্ট অপশন হচ্ছে যদি আপনি ওই যে ইন্টারন্যাশনাল কোম্পানির কাছ থেকে কিনেন। হ্যাঁ, তো আমি ওয়েবসাইট গুলোর আসার আরেকটা উদ্দেশ্য আছে, যে এই অপশন গুলো আপনাকে চিনানোর। এই যে domain name.com.xyz, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ঠিকানা। অনেক ওয়েবসাইটের মধ্যে দেখবেন .com আছে, অনেক ওয়েবসাইটের ভিতরে দেখবেন .xyz আছে, অনেক ওয়েবসাইটের মধ্যে দেখবেন .net আছে। তো এগুলো আপনি আপনার মতো ডোমেইনটা কিনে নিলেন। মনে করেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন, আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে বাংলার বাজার, এরকম কিছু দিয়ে দিলেন। হ্যাঁ, তো বাংলার বাজার .org হইতে পারে, কিন্তু ওইটা ই কমার্স ওয়েবসাইটের জন্য মানায় না, ই কমার্সের জন্য .comই মানে কমার্শিয়াল। হ্যাঁ, তো আপনি দিলেন বাংলার বাজার .com। এখন যদি এই নামে ওয়েবসাইট থাকে তাহলে আপনি এটা নিয়ে নিলেন, এবং সাথে কি নেবেন, একটা হোস্টিং নেবেন। হোস্টিং নেওয়ার সময় কিছু জিনিস খেয়াল রাখেন, একটু চিনায় দিন, তো মনোযোগ দেন। জায়গা কতখানি নিচ্ছে সেটা দেখবেন। এই যে এসএসডি তো আপনারা কম বেশি অনেকে চিনেন, একটা ওয়ান টাইম হার্ড ডিস্ক, তাই না? বা আপনার ডাটাটা যে জায়গাটায় মেমোরিতে স্টোর করে স্টোরেজ হবে, হ্যাঁ, এটা একটু ভালো মতো দেখে দিন, সেটা ফার্স্ট কিনা। আচ্ছা, ব্যান্ডউইথ, এটা এক একজন এক এক নামে চিনে, আমি এটা একটু চিনায় দিই, যেহেতু আপনার ওয়েব ডেভেলপার হতে যাচ্ছেন এই জিনিসটা আপনার চেনা উচিত। ব্যান্ডউইথ কাকে বলে? ব্যান্ডউইথ হচ্ছে ডাটা সেন্ড রিসিভ হবে এরকম একটা লিমিট। আমি আপনাকে দেখাইছিলাম, আপনার ওয়েবসাইট থেকে কিছু রিকোয়েস্ট ডাটা যাবে সার্ভারে, সার্ভার থেকে ডাটা আসবে আপনার ওয়েবসাইটে। তো এই যে ডাটা যাচ্ছে, ডাটা আসতেছে, এটার একটা লিমিটেশন আছে। আপনার সার্ভার কিছু ডাটা সেন্ড করছে, যে এটার একটা লিমিটেশন আছে, কত দিচ্ছে, 100 জিবি মান্থলি দিচ্ছে। ছোট প্যাকেজটা 2 জিবি, এটার মধ্যে 100 জিবি ব্যান্ডউইথ ইউজ করতে পারবেন। 100 জিবি কিন্তু অনেক, অনেক। বিশেষ করে ওয়েবসাইটের ফাইলগুলো কিন্তু ছোট হয়, হাইপার টেক্সট খুবই লাইট। হ্যাঁ, খুব একটা ডাটা বাইটে হিসাব হয়, এত ছোট, বুঝছেন? এখন ঝামেলা হয় কখন বলি, আপনি যদি ইউটিউব টাইপের কোনো সাইট বা অডিও সাইট কন্টিনিউয়াস ইউজার এসে ডাউনলোড করছে, মুভি ডাউনলোড করছে বা ভিডিও দেখছে, ভিডিও সাইজ কিন্তু বড় হয়। হ্যাঁ, তখন আপনি 100 জিবি ব্যান্ডউইথে পোষাবে না। আপনার ওয়েবসাইটে ফ্রি মুভি ছাড়লেন, মানুষজন এসে সমানে মুভি ডাউনলোড করা শুরু করলো আপনার ওয়েবসাইট দিয়ে, তখন কিন্তু 100 জিবিতে পোষাবে না। কিন্তু আপনার ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, মানুষজন এসে প্রোডাক্টের ছবি দেখে কেনাবেচা করে, এটা কিন্তু ছোট টেক্সটে হয়ে যায়। ব্লগ টাইপের ওয়েবসাইট, যেগুলো দেখবেন টেক্সট বেজ, এই অনলাইন সফটওয়্যার আছে কিন্তু বিভিন্ন, যেমন ইআরপি সফটওয়্যার আছে, সিআরএম আছে, এগুলো এক একটা সফটওয়্যারের ধরন। হ্যাঁ, সিআরএম এটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই টাইপের কিছু বলে। এটা বিভিন্ন বড় অর্গানাইজেশনে ইউজ হয়।
আবার হচ্ছে ইআরপি গুলা হচ্ছে কি আপনার এটা অর্গানাইজেশনের ভিতরে এমপ্লয়ীদের ডাটা ম্যানেজমেন্ট করার ফলে রাখার জন্য ইআরপি সফটওয়্যার গুলো ইউজ হয়, হ্যাঁ। তো এগুলা দেখলাম টেক্সট বেস থাকে বেশি, হ্যাঁ, প্রচুর টেক্সট থাকে, ছবি টবি কম থাকে, ছবি থাকলেও ছোট ছবি থাকে, অ্যান্ড হচ্ছে কি ভিডিও টিডিও তেমন একটা নাই, বা ডাউনলোডের কাজ কম থাকে। এই ওয়েবসাইট গুলোতে কিন্তু ব্যান্ডউইথও কম খরচ হয়। তো কি হবে, আপনি যদি ওয়েব হোস্ট বিডি থেকে কোন একটা ওয়েবসাইট নেন এবং কোন মাসে যদি, এই যে মান্থলি বলেছে, মান্থলি মানে মাসিক ওয়াইজ আপনার ওয়েবসাইটে যদি এত বেশি ভিজিটর আসে যে আপনার 100 জিবি ব্যান্ডউইথ পার ডাটা আপনার সার্ভার থেকে সে গ্রাফ পুশ করে মানে পুল করে নিয়েছে, হ্যাঁ, ডাটা রিসিভ করে ফেলেছে, সার্ভার ডাটা সেন্ড করে দিয়েছে 100 জিবি, ডাটা সেন্ড রিসিভ এটা দুটোই কাউন্ট করে, হ্যাঁ। তো তখন ওই মাসের জন্য আপনার ওয়েবসাইটটা ডাউন থাকবে। তখন আপনাকে কি করতে হবে, তখন হয়তো ব্যান্ডউইথ বাড়ানোর জন্য প্যাকেজটাকে আপডেট করে নিতে হবে, হ্যাঁ। আর 100 জিবি কিন্তু অনেক অনেক, যদি আপনি নর্মালি যে হাইপার টেক্সট হিসাব করেন 100 জিবি অনেক, যদি 100 জিবি ক্রস করে তার মানে বুঝতে হবে আপনার ওয়েবসাইটটা যথেষ্ট পপুলার, আপনার ওয়েবসাইটে অনেক ইউজার আসতেছে, এটাকে ট্রাফিক বলা হয়, হ্যাঁ। আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক বেশি হবে তখন আপনার না চাইলে অটোমেটিক আপনার ইনকাম হবে, ঠিক আছে। বিভিন্ন অ্যাডভার্টাইজাররাই আপনাকে খোঁজা শুরু করবে, বিভিন্ন ব্লগ আর্টিকেল রাইটার আপনার কে খোঁজা শুরু করবে যে আপনার ওয়েবসাইটে একটা ব্লগ পোস্ট করি, একটা আর্টিকেল পোস্ট করি, এবং সেটার জন্য আপনাকে টাকাও দেবে, ব্যাকলিঙ্ক করার জন্য এই কাজগুলো করা হয়, হ্যাঁ। তো বিভিন্ন অ্যাডভার্টাইজার আপনার ওয়েবসাইটে এসে বলবো আপনার ওয়েবসাইটে এই সাইডে একটু অ্যাড দেখাবো, কিছু টাকা দিব, হ্যাঁ। আপনার প্রচুর ইনকাম হবে যদি আপনার ট্রাফিক বেশি থাকে আপনার ওয়েবসাইটে। না চাইলেও আপনি যদি আপনার ওয়েবসাইটে ফ্রি সার্ভিস দিয়ে থাকেন তাও দেখবেন যে আপনার অটোমেটিক ইনকাম হচ্ছে, ওই অ্যাডভার্টাইজ দেখায়, অথবা যে অ্যাডভার্টাইজার দেখাইলেন না, ওই আর্টিকেল রাইটার যারা আপনার ওয়েবসাইটে তাদের লিখা পোস্ট করতে চাচ্ছে বা কোনো একটা ব্যাকলিঙ্ক করতে চাচ্ছে, আপনি তাদের জন্য চার্জ করে টাকা নিয়ে নিতে পারবেন, হ্যাঁ। এবং বেশ ভালো ডলারই পাওয়া যায়। অনেকে আছে আবার এই যে এরকম ওয়েবসাইট তৈরি করে যখন একটু পপুলার হয় বিক্রি করে দেয়, এইভাবে অনেকে ইনকাম করে, হ্যাঁ। আচ্ছা, তো 100 জিবি ব্যান্ডউইথ মান্থলি এটা হচ্ছে লিমিটটা বুঝাইলাম। আপনার যে সার্ভারটা রান হবে সেখানে একটা 1 জিবি র্যাম দিবে, তার মানে একটা বড় অ্যামাউন্টের যখন ইউজার আপনার ওয়েবসাইটে হিট করবে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। সিপিইউ কি দিচ্ছে এগুলা বলতেছে, তারপর হচ্ছে গিয়ে এন্ট্রি প্রসেস, আচ্ছা যাই হোক সমস্যা নেই, এটার পিসির কনফিগারেশনটা বলতেছে যে আপনি যে হোস্টিং নেবেন সেটার কন্ট্রোল মানে কনফিগারেশন কিরকম সেগুলো বলছে। আর সি প্যানেল এটা একটা সফটওয়্যার বলতে পারেন বা অ্যাপস বলতে পারেন। এই সি প্যানেলের কাজটা কি, সি প্যানেলের কাজ হচ্ছে আপনার হোস্টিংটাকে কন্ট্রোল করা। হোস্টিং কোনটা, যেখানে আমার হচ্ছে ফাইলগুলো আছে, তাই না, বা পিএইচপি ফাইল হোক, জাভাস্ক্রিপ্ট ফাইল হোক, আমার ওয়েবসাইটের ফাইলগুলো যেখানে আমি আপলোড করবো, যে জায়গাটা সার্ভার, হোস্টিং সার্ভার, সেটা কন্ট্রোল করার জন্য আমি কিন্তু উইন্ডোজের মতো কোনো ইন্টারফেস পাবো না সেখানে। যদি উইন্ডোজ পেতেও চাই তখন দেখা যাবে একটু খরচ বেড়ে যাবে এবং লাগেও না, সি প্যানেল যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। তা আমরা তো লিনাক্স ইউজ করে অভ্যস্ত না, তাই না, সমস্যা নেই, ওই লিনাক্সের উপরে সি প্যানেল বসানো থাকবে, আমরা সি প্যানেলের থ্রুতে আমাদের ওয়েব হোস্টিংটা কন্ট্রোল করবো, হ্যাঁ। সি প্যানেল মানে কন্ট্রোল প্যানেল বলতে পারেন। এর পরের লাইনটা দেখেন, ফ্রি এসএসএল লাইফ টাইম। এসএসএল হচ্ছে এক ধরনের সার্টিফিকেট যেটা থাকা মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সিকিউর, হ্যাঁ। এসএসএল যদি থাকে আপনার ওয়েবসাইটের ডোমিনের নামের আগে HTTPS থাকবে। আবার বলে কি থাকবে, HTTP, আমি তো টাইপ করে দেখাই না, হ্যাঁ। মানুষের ভিজুয়াল মানে দেখে যা বুঝে শুনে তার থেকে কম বুঝে, বুঝছেন। আচ্ছা, HTTPS এটা মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। আরেকটা হচ্ছে HTTP, এটার ভিতরে কিন্তু এস নাই।
এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ www থাকতে পারে, নাউন থাকতে পারে, সমস্যা নেই। ডট আমার ওয়েবসাইটের নাম কি, যে মাই বিউএসআই.com, এটা একটা হতে পারে। এই একইভাবে এটাও হতে পারে, একটু কপি করি, এটাও হতে পারে। আচ্ছা, এখন তফাৎটা কি? একটা এস এর তফাৎ। এই এস এর জন্য কিন্তু অনেক সমস্যা হয়। কি সমস্যা হয় একটু বুঝিয়ে দিই, উদাহরণ দিই। মাঝে মধ্যে কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখবেন হচ্ছে গিয়ে ওয়ার্নিং দেয় যে ওয়েবসাইটটা সিকিউরড না, নট সিকিউরড লেখা ওঠে। নট সিকিউরড লেখা ওঠে। এমনকি মাঝে মধ্যে ব্রাউজারে লাল বাতি শো করে যে ওয়েবসাইটে ভাইরাস থাকতে পারে, তুমি তোমার নিজের রিস্কে প্রবেশ করো। জাস্ট ওই একটা এস এর জন্য এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো আপনি এসএসএল সার্টিফিকেট নর্মালি কিনা লাগে, কিন্তু ওরা কি দিচ্ছে? ওয়েব ইউনিভার্সিটি ফ্রি দিচ্ছে। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক গুলো দেখাই। তাহলে আপনি এসএসএল ফ্রি পাচ্ছেন কোথা থেকে? ওয়েব ইউনিভার্সিটি থেকে। এটা কিন্তু ওই যে ওই ইন্টেল ওয়েব ইউনিভার্সিটি থেকেও পাবেন। সাবডোমিনটা চিনেন, মেইন ডোমেনের আন্ডারে আরেকটা ডোমেনকে বলা হয় সাবডোমেন। হ্যাঁ, কিছুটা রিয়েল লাইফ উদাহরণ দিই, যে আপনার একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে আরেকটা বাড়ি আছে, সেটা হচ্ছে কি সাবডোমেন। হ্যাঁ, অথবা এগুলা গ্রামে দেখবেন যে অনেকগুলা বাড়ি মিলে একটা বাড়ি, অনেকগুলো ঘর মিলে একটা বাড়ি। হ্যাঁ, যে দাদার ঘর এক পাশে, চাচার ঘর আরেক পাশে, বাবার ঘর আরেক পাশে, সবগুলো ঘর মিলে পুরো একটা বাড়ি। তো এই ডোমেন সাবডোমেনের ব্যাপারটাও হচ্ছে এরকম। আপনার হচ্ছে গিয়ে মেইন ডোমেন থাকতে পারে। রিয়েল লাইফ উদাহরণ দিই তাহলে বেটার হয়। আপনাদের কিন্তু ফ্রিল্যান্সিং ক্লাস আছে, এবং ফ্রিল্যান্সিং ক্লাস আমি নিব না, যে মিনহাস নিবে। মিনহাস যে নিবে ফ্রিল্যান্সিং ক্লাস, সেখানে আপনাকে আগে প্রুফ করতে হবে যে আপনি কাজ শিখতে পারছেন। হ্যাঁ, কিভাবে প্রুফ করবেন? আমি যে অ্যাসাইনমেন্ট মাঝে মধ্যে দিব সেগুলো টাইমলি সাবমিট করবেন। তাহলেই হচ্ছে গিয়ে ওখানে একটা ভালো 5 মার্ক তুললে দেন হচ্ছে গিয়ে আপনাকে ওই ফ্রিল্যান্সিং ক্লাসে অ্যালাউ করা হবে। কিন্তু আপনাকে সব ওই যে এগুলা সাবমিট করতে হবে, আমি যা যা শিখাবো সেগুলা অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করতে হবে। হ্যাঁ, দেন ওইখানে আপনাদের ফাইবারও আছে, আপওয়ার্ক আছে। তো আমি যদি একটু ফাইবারের একটা ওয়েবসাইট দেখেন, এটা ফ্রিল্যান্সারদের ওয়েবসাইট। এটা অত্যন্ত পপুলার একটা ওয়েবসাইট, আমরা জানি, তাই না? ফাইবার ইহুদিদের ওয়েবসাইট শুনেছিলাম। এনিওয়েজ, হ্যাঁ, ইহুদিদের ওয়েবসাইটে আবার মাঝখানে কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দেখেছিলাম, অনেক মানুষ পোস্ট করেছে যে বয়কট ফাইবার। হ্যাঁ, ফাইবারকে বয়কট করা, কারণ এটা ইহুদিরা মেনটেন করে। হ্যাঁ, কিন্তু যারা ফাইবার থেকে লাখ লাখ টাকা ইনকাম করেছে তারা কিছু বলে নাই। যারা ইনকাম করতে পারে নাই তারাই দেখেছি লাফিয়েছে যে বয়কট ফাইবার, বয়কট ফাইবার। আচ্ছা, এনিওয়েজ, তো যাই হোক, এটা একটা ফ্রিল্যান্সিং এর অনেক বড় প্ল্যাটফর্ম ফাইবার, এবং প্রচুর পপুলার ওরা। হ্যাঁ, এখান থেকে অনেকে কোটিপতি হয়েছে আমার দেখা মতে। আপনাদের লাখ থাকলে আপনারাও এখান থেকে ইনকাম করতে পারেন। তো এটার উপর ক্লাস নেবে মিনহাজুল আসিফ, সমস্যা নেই। আগে আমার ওয়েব ডিজাইনের উপর আপনাকে স্কিল হতে হবে, দেন আপনাকে ফ্রিল্যান্সিং দেখানো হবে। হ্যাঁ, আচ্ছা, ফাইবার যখন পপুলার হলো ওরা বুঝলো, বললো যে না, আমাদের একটা ব্লগ সাইটও দরকার, কিন্তু আলাদা ওয়েবসাইট বানাবে। তখন ওরা চিন্তা করলো না, সাব ডোমেনে বানাই। তাহলে কিভাবে বানালো? ফাইবারে এরকম করলো যে আপনার সম্ভবত community.fiverr.com এরকম কিছু, অথবা এটা এটা ফোরাম সাইট, forum.fiverr.com। এই যে মেইন ডোমিনের আগে কিন্তু একটা ওয়ার্ড অ্যাড করে দিয়েছে, এই যে আলাদা community.fiverr.com, দেখেছেন? মেইন ওয়েবসাইটের আন্ডারে আরেকটা ওয়েবসাইট community.fiverr.com। আমি কিন্তু fiverr.com মেইন ওয়েবসাইট, তার আন্ডারে আবার আরেকটা ওয়েবসাইট, তাহলে মেইন ওয়েবসাইটের আগে কিন্তু ওয়ার্ডটা অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, অথবা এরকম হতে পারে আপনার ব্লগ, blog.fiverr, fiverr.com, blog.fiverr, এই বানান বলেছি, FIVRR। এই তো এটা চলে আসছে, ঠিক আছে? ফাইবার ব্লগ। তার মানে ফাইবার দেখেন ওই ফোরাম ওয়েবসাইটে খুলেছে কমিউনিটি নামে, আবার
ব্লগ ওয়েবসাইট, ফোরাম ওয়েবসাইট অনেক পুরাতন আমলের জিনিস, বুঝছেন? এর জন্য হয়তো ওরা নাম চেঞ্জ করে কমিউনিটি দিয়ে দিয়েছে। ফোরাম ওয়েবসাইট হয়তো 2000 সালের দিকে ইউজ করতাম, দেখতাম। হ্যাঁ, এটা বেশ পপুলার ছিল ওই আমলে। পরে এই টাইপের ওয়েবসাইট আর এখন খুব একটা ইউজ হয় না। ফোরামে হয় যে নির্দিষ্ট কোনো নিশ বা টপিক রিলেটেড আলোচনা হয়, সেখানে বিভিন্ন প্রবলেম রিলেটেড থ্রেড খোলা হয় এবং সেখানে ইউজারগুলো সেই প্রবলেম কিভাবে সলভ করা যায় সেগুলো কমেন্ট করে থাকে বা পরামর্শ দিয়ে থাকে। এগুলো হচ্ছে ফোরাম ওয়েবসাইট। তো ওগুলা নির্দিষ্ট নিশ হিসেবে থাকে। যেমন গান বাজনার উপরও ফোরাম ওয়েবসাইট থাকতে পারে, ফ্রিল্যান্সিং এর উপর ফোরাম ওয়েবসাইট থাকতে পারে। ফোরামে কি হয়, বিভিন্ন টপিক খোলা হয়, ওই টপিকের উপর আলোচনা করা হয়। ব্লগ আর ফোরামের মধ্যে কিন্তু তফাৎ আছে। ব্লগে নর্মালি যেটা, যে আপনি কোনো আর্টিকেল রাইটার, আপনি আর্টিকেল লিখেছেন, সেটার উপর মানুষ তার অপিনিয়ন এসে দিল। আর ফোরামে কিন্তু আপনি আর্টিকেল রাইটার না, আপনি কোনো ওই পার্টিকুলার নিশ অনুযায়ী কোনো প্রবলেম ফেস করেছেন, আপনি সাজেশন চেলেন, বা আপনি হয়তো প্রবলেমটা সলভ করে ফেললেন, আপনি ওইখানে এসে একটা জাস্ট কিভাবে কি অন্য কেউ যাতে এই প্রবলেমে পড়লে কিভাবে সলভ করা যায় একটা থ্রেড খুললেন বা টপিক খুলে আপনি দিলেন, মানুষজন এসে তাদের অপিনিয়নও শেয়ার করলো। এটা হচ্ছে ফোরাম সাইট। হ্যাঁ, তো যাই হোক, সাবডোমেন চেনার নিয়ম হচ্ছে গিয়ে ডোমিনের আগে ওয়ার্ড থাকে কিন্তু। হ্যাঁ, ফোরাম হতে পারে এটা। তো আমার এই যে আমার ওয়েবসাইট হচ্ছে mybusiness.com। আমি যদি হচ্ছে গিয়ে কি বলে mybusiness.com এর আগে কে যেন একটা নীল দাগ দিয়ে রাখছে, কে? আমি না তো, এর একটা নীল দাগ দিয়েছে কে? আচ্ছা, যাই হোক, mybusiness.com। আচ্ছা, এটা কিন্তু সাবডোমেন না, আগে একটু দেখে নিই। mybusiness.com/contact, এটা কিন্তু সাবডোমেন না। এটা মেইন ওয়েবসাইটের মেইন ডোমেনের আন্ডারে আরেকটা পেজ। কতগুলা পেজ মিলে কিন্তু একটা ওয়েবসাইট হয়, যেটা বলেছিলেন। হ্যাঁ, হোম পেজ, অ্যাবাউট পেজ, গ্যালারি পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রোডাক্ট পেজ, শপ পেজ, ব্লগ পেজ, পোস্ট পেজ। হ্যাঁ, বিভিন্ন পেজ থাকতে পারে। কতগুলা পেজ মিলে একটা ওয়েবসাইট হয়। আমার মূল ওয়েবসাইটের হোম পেজের ঠিকানাটা হচ্ছে এটা, বাকিগুলো কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, এগুলো কিন্তু পেজ। এগুলো কিন্তু সাব ডোমিন না, এগুলা কি এক একটা পেজ বা ইউআরএল এর ইউআরএল, ওই পার্টিকুলার পেজের ইউআরএল। সাব ডোমিন কোনটা? মাই বিজনেস এর আন্ডারে আরেকটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের আন্ডারে ওয়েবসাইট। চিনার উপায় কি? মনে করেন ব্লগ ওয়েবসাইট বানাবেন, আপনি বলেন ব্লগ ডট মাই বিজনেস, তো ওয়ার্ডটা এখানে শুরুতে আছে। হ্যাঁ, আমার mybusiness.com কিন্তু শিখে থাকলো, তার আগে একটা ওয়ার্ড .mybusiness.com ফোরাম সাইট বানাবেন, আর এখানে ফোরাম .mybusiness.com। তো এই যে এগুলা হচ্ছে আপনার সাব ডোমেন। হ্যাঁ, মেইন ডোমেনের আন্ডারে আলাদা ডোমেন, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে সাব ডোমেন। তো ওরা বলতেছে আনলিমিটেড সাব ডোমেন দেবে, আবার বলতেছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট দেবে। ইমেল অ্যাকাউন্ট কোনটা? ওই যে আপনি ডোমেন কিনলেন, আমি তো উদাহরণ দিচ্ছি, আমাদের ডোমেন কোনটা? মাই বিজনেস। তাহলে আপনার বিজনেসের আন্ডারে একটা ইমেল লাগতে পারে না, বা একাধিক ইমেল লাগতে পারে না? এরকম হতে পারে অ্যাডমিনের একটা ইমেল অ্যাড্রেস দিলেন, admin@mybusiness.com। কাস্টমারের কমপ্লেন থাকতে পারে, তাহলে আপনি একটা ইমেল অ্যাড্রেস করতেন, complaint@mybusiness.com, তাই না? এরকম বিভিন্ন ইমেল অ্যাড্রেস লাগতে পারে, এমপ্লয়ির নামে লাগতে পারে। তো এই ইমেল অ্যাড্রেস গুলো আপনি চাইলে এখান থেকে তুলতে পারবেন। আনলিমিটেড ইমেল অ্যাড্রেস, আনলিমিটেড ডাটাবেস। তো শেয়ার্ড হোস্টিং কিনতেছে, এখানে মাইএসকিউএল এর কথা বলতেছে। হ্যাঁ, মাইএসকিউএল ডাটাবেস আমরা শিখবো। মাইএসকিউএল ডাটাবেস আনলিমিটেড দিবে এখানে। অ্যান্টিভাইরাস থাকলো। এটা গেল কিছু জিনিস, এবং এটার সাথে যদি আমি তুলনা করতেছিলাম একটা সস্তা জায়গা, কি যেন নাম, ইন্টেল ওয়েব হাউস, তাই না? এক এক কোম্পানির এক এক rate। কোনটা ভালো কোনটা খারাপ এটা বলবো না আমি, কারণ কোনো কোম্পানি আমাকে স্পন্সর করে নাই তাদের এই জিনিসগুলো আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য। আমি যেটা রিয়েল লাইফে কাজ করতে করতে নিয়েছি, ফেস করেছি, সেগুলোই আপনাদের জানালাম। এবং আমি আপনাদের এটাও বলে দিলাম যে এখান থেকে আপনাদের ওই যে ইন্টারন্যাশনাল কোম্পানির কাছ থেকে কেনাটাই বেটার, আমার পার্সোনাল অপিনিয়ন। যে আপনি যদি হোস্টিং আর গোড্যাডি বা নেমচিপ এই টাইপের ইন্টারন্যাশনাল কোম্পানির কাছ থেকে কেনেন, সেটা বেটার।
আচ্ছা, ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে সেক্ষেত্রে, না থাকলে যে লোকাল কোম্পানির কাছ থেকে কিনবেন। এই প্যাকেজটা খারাপ না, আপনার যে 10 জিবি দিবে। ব্যান্ডউইথ দেখেন ওইখানে 100 জিবি দিয়ে বলেছে, এখানে বলেছে আনলিমিটেড ব্যান্ডউইথ, মানে যত ইচ্ছে তত। আনলিমিটেড ইমেল আইডি, 3টা ওয়েবসাইট পাবেন ইয়া করতে, হোস্ট করতে। জিনিসটা বুঝাই যে 3টা ওয়েবসাইট মানে কি, আপনার তো 10 জিবি অনেক জায়গা, আপনি তো ডোমিন একটা ফ্রি পাচ্ছেন, আরো 2টা ডোমিন কিনে এই হোস্টিং এর সাথে আপনি সেটা লিঙ্ক করে দিতে পারবেন। টোটাল 3টা ওয়েবসাইট এখানে রাখতে পারবেন এই একটা হোস্টিং এর ভিতরে। সি প্যানেল পেয়ে যাচ্ছেন ফ্রি, সমস্যা নেই, ওইখানেও ফ্রি। আর বাকিগুলো যে অপারেটিং সিস্টেম, এগুলো কিছু জিনিস সার্ভার সম্পর্কে বলে দিল। এই আর কি, আপনার হচ্ছে কি বলে, কি বলে, এই ওয়েব হোস্ট দেখলেন, তারপর হচ্ছে গিয়ে ইন্টার ওয়েব হোস্ট দেখলেন, কোম্পানিকে এই দুইটা, আরো অসংখ্য কোম্পানি আছে। আমি জাস্ট টপিক, এদের ওয়েবসাইটের ভেতরে আসার কারণ আরেকটা, এই যে এই এসএসএল কি জিনিস, সি প্যানেল কি জিনিস, এগুলো একটু পরিচয় করিয়ে দেওয়াও ছিল উদ্দেশ্য, যাতে এই ওয়েবসাইটের ভেতর থেকে এই টপিক গুলো আমি দেখে আপনাদের কাভার করতে পারি। হ্যাঁ, আচ্ছা। এইবার আসেন আপনাদের কোর্স আউটলাইনে আসি, একটু বেসিক ধারণা দিলাম জাস্ট। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, হালকা পাতলা বেসিক ধারণা দিলাম, কি কি শিখতে যাচ্ছি সেটাও বললাম। আর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এইচটিএমএল আজকে শুরু করব না, কিন্তু আমি কোডিং এর জন্য ভিএস কোড নামে একটা সফটওয়্যার ইউজ করব। হ্যাঁ, সেটার সাথে একটু পরিচয় করায় দিতে চাচ্ছি। আপনারা চাইলে অন্য টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। টেক্সট এডিটর কি, টেক্সট এডিট করবো, এটাই টেক্সট এডিটর। এই নোটপ্যাডও কিন্তু একটা টেক্সট এডিটর। এই নোটপ্যাড একটা টেক্সট এডিটর। তো ভিএস কোড একটা টেক্সট এডিটর। শুধু কি ভিএস কোড আছে, ভিএস কোড ছাড়া আর কিছু নাই? ছিল। হিস্টোরি বলি, যখন আমি স্টুডেন্ট ছিলাম অনেক আগে, তখন আমি এইটা ইউজ করতাম, অ্যাডোবি ড্রিমওয়েভার। প্রবলেম হচ্ছে আস্তে আস্তে ড্রিমওয়েভার আপলোড হয়েছে, আপডেট হয়েছে, আমার পিসি তো আর আপডেট হয় নাই ওই আমলে। তখন হচ্ছে গিয়ে আমার পিসির জন্য অ্যাডোবি ড্রিমওয়েভার আস্তে আস্তে ভারী হয়ে যেতে শুরু করলো, এবং আমি পরে দেখলাম যে না, এটাতে আমার পোষাচ্ছে না। তখন আমি আরেকটাতে চলে গেলাম, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এই যে নোটপ্যাডে কোড করতেছে এটা না কিন্তু, হ্যাঁ, যে নোটপ্যাডে টাইপ করতেছে এটা না, নোটপ্যাড প্লাস প্লাস আলাদা একটা সফটওয়্যারই আছে, যেটা টেক্সট এডিটর, যেটা কোডিং এ আপনাকে হেল্প করবে। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস এর পরে আমি দেখলাম আরেকটা আছে বেশ সুন্দর, সেটার নাম হচ্ছে ও ব্র্যাকেটস। ব্র্যাকেটসটা দারুণ ছিল, কিন্তু ব্র্যাকেটসে দেখলাম যে ওটা শুধু আমি ফ্রন্ট এন্ডে সুবিধা করতে পারতেছিলাম, ব্যাক এন্ডে খুব একটা সুবিধা করতে পারতেছিলাম না। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টও আমাকে খুব হেল্প করতেছিল, কিন্তু পিএইচপিতে কেন যেন আমি ব্র্যাকেটসে ভালো মতো কোডিং করতে পারতেছিলাম না। পরে দেখলাম যে একটা দারুণ একটা সফটওয়্যার এখনো অনেকে ইউজ করে, এটা হচ্ছে সাবলাইম টেক্সট। কারণ ভার্সন 3টা ইউজ করতাম, তো এইটাতে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবকিছু সুন্দর মতো হয়ে যাচ্ছিল, এবং এটাতেই হয়তো এখনই আমি থাকতাম যদি না আমার কাছে এই ভিএস কোড চলে না আসতো। হ্যাঁ, ভিএস কোড মনে হয় 19 সাল থেকে শুরু করছে ভিএস কোডে। এর আগে কোডিং শুরু করছে 11-12 দিকে, তো এই 11 সাল থেকে 19 সাল পর্যন্ত যে অ্যাডোবি ড্রিমওয়েভার, নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেটস, সাবলাইম টেক্সট 3 এগুলা পার করে মনে হয় 19 সালেই হবে যেখানে আমি ভিএস কোড ফার্স্ট ধরি। এখন পর্যন্ত এই যে 26 সাল ভিএস কোডেই আছি। হ্যাঁ, তো এই যে ভিএস কোডে আছি, ভিএস কোডের ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এখন মাথায় একটা জিনিস আসলো, স্টুডেন্ট একটা কমন ভুল করে যখন এই সফটওয়্যারটা ইনস্টল করতে বলি, স্টুডেন্টের অনেকে যারা ফ্রেশ আছেন তারা একটা কাজ করে ফেলে, সেটা কি করে, ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল না করে তারা ভিজুয়াল স্টুডিও এই সফটওয়্যারটা ইনস্টল করে ফেলে।
তো ভিজুয়াল স্টুডিও বড় সফটওয়্যার বা লাগবে না, আমার ভিজুয়াল স্টুডিও কোড দিয়েই হবে। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও যেটা, সেটা কিন্তু ভিজুয়াল স্টুডিও পুরোটা লিখে ভিএস কোড আর ভিজুয়াল স্টুডিও কোড মানে একই, এনিওয়েজ শর্টকাটে ভিএস কোড, কিন্তু ভিজুয়াল স্টুডিও আলাদা আর ভিজুয়াল স্টুডিও কোডটা আলাদা। তো ভিজুয়াল স্টুডিও এই ধরনের সফটওয়্যারকে বলা হয় হচ্ছে কি আপনার আইডিই। আর এই যে অ্যাডোবি রিমুভার, নোটপ্যাড প্লাস প্লাস, এগুলাকে আপনি টেক্সট এডিটর বলতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আরেকটা সফটওয়্যার আছে, নাম শুনছি, আমি চাইছিলাম ইউজ করব, কিন্তু তার আগে ভিএস কোডে চলে আসছে অ্যাটম। অ্যাটম এটা বেশ পপুলার ছিল। তো এগুলা হচ্ছে টেক্সট এডিটর। ভিজুয়াল স্টুডিও আছে, তারপর পিএইচপি দিয়ে কোড করার একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে পিএইচপি স্ট্রম। এগুলা হচ্ছে আইডিই, এগুলা টেক্সট এডিটর না। আইডিই ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড মানে কি আমরা বুঝি, ইন্টিগ্রেটেড মানে হচ্ছে এটার সাথে ইন্টিগ্রেট করাই আছে, মানে সাথে দেওয়াই আছে। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আমি যে ডেভেলপ করব সেই এনভায়রনমেন্ট বা পরিবেশটা সাথে দেওয়া আছে। একটু বুঝাই দিই, আমি যখন ভিএস কোড দিয়ে হয়তো জাভাস্ক্রিপ্ট কোড করবো, হয়তো পিএইচপি কোড করবো, আমি শুধু সেখানে পিএইচপিটাই লিখবো, শুধু জাভাস্ক্রিপ্টটাই লিখবো, আমি কিন্তু পিএইচপি ইনস্টল করব না বা জাভাস্ক্রিপ্ট সেখানে ইনস্টল করব না। জাভাস্ক্রিপ্ট উইন্ডোজের সাথে ইনস্টল করতে গেলে আমার নোট জেএস ইনস্টল করা লাগবে, এবং পিএইচপি যদি আমি উইন্ডোজের সাথে সুন্দর মতো কাজ করতে চাই, জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে, জ্যাম্প, ওটা ইনস্টল করলে চলবে, ইনস্টল করলেই হবে। হ্যাঁ, সে আমার কি করবে, এনভায়রনমেন্ট বা পরিবেশ, পিএইচপি তো আমার উইন্ডোজের সাথে বাই ডিফল্ট থাকবে না, পিএইচপি তো সার্ভার সাইডের জিনিস, তো আমি উইন্ডোজে তো পিএইচপি রান করব, আমি তো শিখার জন্য ডোমিন হোস্টিং কিনে পিএইচপি রান করব না। হ্যাঁ, আমি এখন শিখতেছি, আমি কেন ফার্স্টই টাকা দিয়ে ডোমিন হোস্টিং কিনবো, আগে শিখে নিই, দেন আমি ডোমিন হোস্টিং কিনে সেখানে রান করবো। তো শিখার জন্য আমার কম্পিউটারই যথেষ্ট, আমার উইন্ডোজই যথেষ্ট। আমার উইন্ডোজের ভেতরে এখন আমি কি করতে পারি, সফটওয়্যার আছে জ্যাম্প, এক্সএএমপিপি বলে সফটওয়্যারটা। এই জ্যাম্প ইনস্টল করলে আমি সেখানে পিএইচপি রান করতে পারি। হ্যাঁ, কিন্তু জ্যাম্প কি করতেছে আমাকে, জ্যাম্প এমন একটা সফটওয়্যার, এইটা হচ্ছে পিএইচপি রান করতে যা যা লাগে, যেমন হচ্ছে সার্ভার, অ্যাপাচি সার্ভার, পিএইচপি আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, সেটার এনভায়রনমেন্ট, অ্যাপাচি সার্ভারের সাথে সেটা লিঙ্ক করা, হ্যাঁ, সেগুলো সবকিছু ওই জ্যাম্প করে রেখেছে, এবং মাইস্কুয়েলও জ্যাম্পের মাধ্যমে রান হয়। হ্যাঁ, তো একটা দারুণ এনভায়রনমেন্ট বা পরিবেশ জ্যাম্প আমাকে তৈরি করে দিচ্ছে। কিন্তু আপনি যখন আইডিই ব্যবহার করবেন, তখন আপনার উইন্ডোজে পিএইচপি আছে নাকি নাই, উইন্ডোজে আপনার অন্য যেই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন সেটা আছে নাকি নাই, এটা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এটার ভিতরে ইন্টিগ্রেটেড থাকে। এটা বড় জিনিস, তুলনামূলক টেক্সট এডিটরের থেকে অনেক বড় জিনিস, কারণ বুঝতে পারতেছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি শিখবেন সেইটা যাবতীয় এনভায়রনমেন্ট ডেভেলপ করার জন্য যা যা এনভায়রনমেন্ট লাগবে সেটা এটার সাথে ইন্টিগ্রেটেড করা থাকে, এর জন্য এটার নাম আইডিই। কারা আইডিই ব্যবহার করে যদি এখন জানতে ইচ্ছা করে বলি, আপনার হচ্ছে যারা হচ্ছে জাভা শিখে, কোর ল্যাঙ্গুয়েজ জাভা। আচ্ছা, অনেকে ফ্রেশ আছেন, একটু বলি, আমি তো আজকে বললাম যে জাভা স্ক্রিপ্ট শিখাবো, জাভা স্ক্রিপ্ট আর জাভার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, নামের মিল ছাড়া দুইটার মধ্যে আর কোনো মিল নাই। হ্যাঁ, জাভা একটা ফুল কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই টাইপের ল্যাঙ্গুয়েজটাকে, জাভা স্ক্রিপ্ট টাইপের ল্যাঙ্গুয়েজটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে, মানে ও একটা লেয়ারের উপর চলে জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, আর জাভা যেটা, সে কিন্তু ডাইরেক্ট মেশিনের সাথে একটা ডিরেক্ট ইন্টারেক্ট করে, তো কোর লেভেলের ল্যাঙ্গুয়েজ আর কি। হ্যাঁ, তো তারা জাভা শিখে, অথবা সি শার্প নাম শুনেছেন, সি প্লাস প্লাস, এইরকম কোর লেভেল ল্যাঙ্গুয়েজ যারা শিখে তারা কিন্তু আইডিই ব্যবহার করে। আবার অনেকে আছে ডট নেট শিখে, হ্যাঁ, ডট নেটও হচ্ছে কি আপনার আইডিই আছে, পপুলার ডট নেটের জন্য আইডিই ব্যবহার করে। যেমন ভিজুয়াল স্টুডিও, এই ভিজুয়াল স্টুডিওকে দিয়ে কিন্তু আপনি সি প্লাস প্লাসও প্র্যাকটিস করতে পারবেন, সি শার্পও প্র্যাকটিস করতে পারবেন। তো এই ভিজুয়াল স্টুডিওতে অনেক কিছু আছে। তো আমার সেই ভিজুয়াল স্টুডিও অনেক বড়, এখন আশা করি বুঝতে পারলেন, কারণ ওইটার ভিতরে তো আমার ডেভেলপমেন্টের এনভায়রনমেন্টটা আছে। তো
তো ভিজুয়াল স্টুডিওটা আমার দরকার নাই, আমার শুধু ভিজুয়াল স্টুডিও কোড হলেই হবে। আর ইন্টারভিউতে আপনাকে কোশ্চেন করতে পারে যদি ফ্রেশার বিগিনার লেভেলে যান, যে টেক্সট এডিটর আর আইডি এর মধ্যে তফাৎটা কি। টেক্সট এডিটরে আপনি জাস্ট কোডটা এডিট করতে পারতেছেন, কিন্তু কোডটা রান করার যে এনভায়রনমেন্ট সেটা টেক্সট এডিটরে নাই, সেটা আপনাকে আলাদা করে ম্যানেজ করা লাগতেছে। যেমন পিএইচপি কোড আমি টেক্সট এডিটরে কোড করলাম, রান করলাম কোথায়, আলাদা করে জ্যাম্পের মধ্যে। কিন্তু আইডি এর মধ্যে আমরা আলাদা কিছু ইনস্টল করা লাগবে না। আমার পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো কিছু ডেভেলপমেন্ট করার জন্য যে এনভায়রনমেন্টটা দরকার সেটা আমার আইডিএ এর মধ্যে আছে। আইডিএ এর ফুল ফর্ম এটাই, যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, তো ভিএস কোড যদি ইনস্টল করতে চাই কিভাবে করব? টাকা লাগবে? অবশ্যই না, টাকা লাগলে আপনাদের বলতাম না। আমি যা শিখাবো ম্যাক্সিমাম ফ্রির মধ্যে হয়ে যাবে। তো এখানে আমি লিখলাম ডাউনলোড ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, বা পুরোটা টাইপ করতে কষ্ট লাগে তাই না, ভিএস কোড লিখে দিই। ভিএস কোড দিলে এই যে ভিজুয়াল স্টুডিও কোড গুগলে আসলো। আসার পর প্রথম ওয়েবসাইটেই যাই, তিনটা ভার্সন আছে এখানে। সাধারণত এটাই ম্যাক্সিমাম ইউজার। অনেকে শখ করে কি লিনাক্স ইউজ করে, শখ করে না হোক, অনেকে যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে, হ্যাকার আছে, তারাও লিনাক্স ইউজ করে। আবার অনেকে আছে গরিব, তাদের কম্পিউটারে উইন্ডোজ রান হয় না, তারাও লিনাক্স ইউজ করে। আচ্ছা, যাই হোক, তো লিনাক্স এর ভার্সনটা ডাউনলোড করতে পারবেন। আর যারা বড়লোক তারা হচ্ছে ম্যাক ভার্সনটা ডাউনলোড করে নিয়েন। তো উইন্ডোজ ভার্সনটা আমার পিসিতে কিন্তু ভিএস কোড আছে, তারপর আপনাদের দেখানোর জন্য আমি একটু পুরোটাই কাজটা করি আবার। হ্যাঁ, ডাউনলোড করলাম, ডাউনলোড কোথায়, আমি আপাতত ই ড্রাইভে রাখি, পরে ডিলিট করে দিব না। সেভ দিলাম, ডাউনলোড হয়ে যাবে আশা করি। এটা আমার এখানে। আচ্ছা, যারা একদম ফ্রেশ আছেন, অনেকের আবার এরকম ডাউনলোড করার সময় দেখা যাবে যে ডাইরেক্ট ডাউনলোড ফোল্ডারে চলে গেছে। সমস্যা নেই, তখন আপনি ডাউনলোড ফোল্ডারে গিয়ে জিনিসটা ইনস্টল করে নিতে পারেন। অথবা যদি আমার মতো সেটিংস করতে চান যে না, আমি ডাউনলোড করার সময় আমাকে গুগল ক্রোম বা ফায়ারফক্স আক্স করবে, জিজ্ঞেস করবে যে আমি কোথায় ডাউনলোড করতে চাচ্ছি, তখন এখানে একটু সেটিংসে যেটা করে গিয়ে সেটিংস 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 এই যে সেটিংস, সেটিংসে যাই। সেটিংসের মধ্যে এটা একটু মিনিমাইজ করি। সিনক্রোনাইজ গুগল ম্যাপ, ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, কাস্টমাইজ গুগল ফর্ম। খুঁজে না পাইলে উপরে সার্চ করি ডাউনলোড লিখে, ইউডব্লিউএন এনআরডি। এই যে ডাউনলোড অপশন চলে আসছে। এই যে আক্স আক্স ওয়াই টু সেভ ইচ ফাইল বিটুইন ডাউনলোডিং, বিফোর ডাউনলোডিং, সরি। যে জিজ্ঞেস করো সেভ করবো প্রত্যেকটা ফাইল ডাউনলোডের আগে আমাকে জিজ্ঞেস করবে, এটা টিক চিহ্নটা অন করে দেবেন, তোমাদের ওই যে ডাউনলোড হয়ে যাবে। লোকেশন যেটা থাকবে না, ডিফল্ট লোকেশন, সি ড্রাইভে ইউজার, কোন ইউজার, তারপর সে ডাউনলোড, সেটার মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই যে ভিএস কোড এখানে ডাউনলোড হয়ে গেছে, যেটা এখানে ডাউনলোড আইকনটা ক্লিক করলাম, ভিএস কোডটা ডাউনলোড হয়ে গেছে। এটা আমি ইনস্টল করে ফেলি। অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, সমস্যা নেই। ওকে, চাইলে ওকে দিয়ে দেন। এই যে এখানে আই অ্যাকসেপ্ট দিবেন, সময় থাকলে জিনিসটা পড়ে নেবেন, মানে এখানেও যা যা বলছে আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন। আশা করি ভালো কিছুই বলছে। এনিওয়েজ, আমার সময় নাই, আমি সামনে আগাই যাই, নেক্সটে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে ইনস্টল করার সময় এই যে এই দুইটা আপনাদের থাকবে না, যে অ্যাড ওপেন উইথ কোড কনটেক্সট মেনুতে, এই দুটো একটু দিয়ে দেন। অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোর ডিরেক্টরি কনটেক্সট মেনু, এই দুটাতেই আপনি টিক চিহ্ন দিয়ে দেন, দিয়ে নেক্সটে দিয়ে দেবেন। আর ডেস্কটপে চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই, দিয়ে নেক্সট নেক্সট।
সময় থাকলে পড়বেন, না সময় থাকলে আমার মতো নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল দিয়ে দিবেন, তাহলে হচ্ছে ভিএস কোডটা ইনস্টল হয়ে যাবে। লাঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড আর কি ফিনিশ দিয়ে দিলাম। লাঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড লাঞ্চ হয়ে গেছে, আমার আগের ব্যাচের কোড চলে আসছে। তো এইটা ভিজুয়াল স্টুডিও কোড আপনারা আগে ইনস্টল করেন। আজকে বাসায় টাস্ক থাকলো এটা, যে ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল করতে হয়। আমি ভিডিও দেখে দেখে আপনার কোডটা ইনস্টল করবেন। আমি আপনাদের গুগল ক্লাসরুমে আজকে ঢুকে প্রবেশ করে ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা, তো আপনাদের নামে একটা ফোল্ডার খুলে, আপনারা হচ্ছেন ব্যাচ হচ্ছে গিয়ে কত, ভুলে গেছি তো। 254। 354 ফোল্ডার করে নি। কোডম্যান বিডি 354। এটা হচ্ছে গিয়ে আমি কোডম্যান বিডি 354, ঠিক আছে, সমস্যা নেই, ভিএস করে ওপেন করবো। আহ দেখেন একটা জিনিস দেখেন, এখানে পার্টিকুলারলি আমরা কিভাবে কাজ করব, স্টার্টিং এর নিয়মটা যাতে ঠিক থাকে, হ্যাঁ, যাতে কিন্তু ঝামেলা হবে, বা কাজ শুরু করার নিয়মটা যাতে ঠিক থাকে। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, গোড়ায় গলদ। হ্যাঁ, কাজের শুরুটা যদি ঠিক না হয়, সামনে কাজ করতে অসুবিধা হবে, প্রচুর অসুবিধা হবে। তো শুরুটা কি, ভিএস করে কিন্তু অনেক শর্টকাট উপায় আছে, হ্যাঁ, শর্টকাটে কোড করা যায়। সেইটা যদি অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু আপনি অনেক স্লো হয়ে যাবেন। সব কোডিং মাথায় রাখা সম্ভব না। হ্যাঁ, আপনি দুই একটা লেটার লিখবেন, বাকি ও সাজেস্ট করবে, দেখে আপনি টাইপ করে ফেললেন বা শর্টকাটটা গ্রহণ করলেন, তাড়াতাড়িও কোডিং হবে, এবং আপনার যে ব্রেনের উপরে 100% নির্ভরশীলতা এটাও থাকলো না, তাই না? তো এই যে শর্টকাট ইউজ করা বা আপনার বিভিন্ন কাজ করা ভিএস কোড, সেটা যাতে ঠিকঠাক মতো হয়, তাহলে ভিএস কোডটা ঠিকঠাক মতো ওপেন করাটা শিখতে হবে। হ্যাঁ, আমি বলতে পারেন আমি তো এখানে গিয়ে ভিএস কোড ওপেন করতে পারি। আপনি যদি এই যে সার্চে গিয়ে ভিএস কোড লিখে ওপেন করেন, হ্যাঁ, বা শুধু কোড লিখেন তাও হয়, তাহলে কিন্তু আগের প্রজেক্টের কোড ওপেন হবে, এবং এখানে যদি ফোল্ডারের নামটাও না দেখায়, তাহলে তো মানে ঠিক মতো ওপেন হলো না। তো এখন যেটা করতে পারেন, যে আপস্কেপস তারিখে আমি একটা ফোল্ডার নিই, আজকে হচ্ছে আপনাদের সাথে আমার প্রথম দিন, ডে 1। আজকে হচ্ছে জানুয়ারির 11 তারিখ, তারপর হচ্ছে সালটা হচ্ছে 2026। এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা ফার্স্টে একটা ফোল্ডার খুলবো। যখনই আমি ভিএস করে কাজ করব, কি করব, শুরুতে একটা ফোল্ডার খুলবো, খুলে সেই ফোল্ডারটা আমি ভিএস করে ওপেন করব। ফোল্ডারটা কেন করব, এক একটা প্রজেক্ট আমার কাজগুলো আলাদা করার জন্য আমি এক একটা ফোল্ডার করব না, অবশ্যই। আমি একটা ক্লায়েন্টের জন্য ই কমার্স প্রজেক্ট করতেছি, তাহলে সেটার জন্য তো একটা আলাদা ফোল্ডার মাস্ট করবো। আবার আমি আরেকটা ক্লায়েন্টের জন্য ব্লগ প্রজেক্ট করতেছি, সেই ব্লগ প্রজেক্টের জন্য আরেকটা ফোল্ডার মাস্ট করবো, তাই না? আবার আরেকটা ক্লায়েন্টের জন্য আমি হয়তো ইআরপি একটা সফটওয়্যার বানাচ্ছি বা ওয়েব বেস অ্যাপস বানাচ্ছি, তখন সেটা কি আমি আগের কোনো ক্লায়েন্টের ফোল্ডারে খুলবো? অবশ্যই না, আলাদা ফোল্ডার খুলবো। এক একটা ফোল্ডার মানে এক একটা প্রজেক্ট। যখন একটা নতুন প্রজেক্ট খুলবেন, তখন একটা নতুন ফোল্ডার খুলবেন, সেই ফোল্ডারটার উপর রাইট বাটন ক্লিক করলে, যদি এখানে অপশন না থাকে, তার মানে আপনার উইন্ডোজ 11, আপনি যে শো মোর অপশনে দিবেন, দিয়ে যে ওপেন উইথ কোড, এই যে ওপেন উইথ কোড এটা দিয়ে দিবেন। তাহলে এখানে খেয়াল করুন, এই যে ইসের নামটা দেখায় কিনা, প্রথমে বাম সাইডে খেয়াল করেন এই অংশটায়, এখানে উপরে ফোল্ডারের নাম করতে দেখায় কিনা। অনেকের আরো অপশন থাকবে, যেমন ওপেন এডিটর, এই অপশনটা থাকবে। তারপর হচ্ছে যে তিনটা ডটে ক্লিক করলাম, আউটলাইন, এই আউটলাইন অপশনটা থাকবে। আবার যে টাইম লাইন, এই টাইম লাইন অপশন গুলা থাকবে।
তো আপাতত শুরু করার জন্য এতগুলো অপশন দরকার নেই, শুধু আপনার ফোল্ডার্স অপশনটা রাখেন, বাকি যেগুলো আছে তিনটা ডটে এসে যে এই অপশনগুলো এখান থেকে উঠাই দেন। আবার এই অংশটুকু যেটা এক্সপ্লোরার, হ্যাঁ আমার এই ফোল্ডার দেখাচ্ছে, ফোল্ডারের ভিতরে ফাইল দেখাবে, এই অংশটুকু মাঝে মধ্যে গায়েব হয়ে যেতে পারে। তখন এই যে পাশের এই আইকনটায় দেখেন, এই যে মাউস উপরে নিলে লেখাও আসতেছে, এক্সপ্লোরার লেখা আসতেছে, তাই না? এটা ক্লিক করলে একবার গায়েব হবে, একবার চলে আসবে, একবার গায়েব হবে, একবার চলে আসবে। আর যদি এটা শর্টকাট দেখতে চান, শর্টকাট কন্ট্রোল ধরে বি, তো পাশের এই বারটা একবার গায়েব হলো, আবার কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, পাশের বারটা চলে আসবে, কন্ট্রোল বি, হ্যাঁ। তাহলে এইভাবে আমি পাশে এটা আনতে পারি। এখন আরো কিছু কথা বলি, এই যে আমার এই পাশে এতগুলো অপশন আপনার শুরুতে থাকবে না, চারটা অপশন থাকার কথা, হ্যাঁ। এর মধ্যে যে প্রথম অপশন যেটা এক্সপ্লোরার, এটা ইম্পর্টেন্ট। আর আরেকটা অংশ আছে এখানে, হচ্ছে কি এক্সটেনশন, এই যে আইকনটা চিনে রাখেন, উপরে মাউস দিলে লেখাও আসছে এক্সটেনশন, হ্যাঁ। ডিপ্রিসিয়েট এক্সটেনশন, আচ্ছা কোনো একটা এক্সটেনশনে হয়তো সমস্যা আছে, এটা আমি ইনস্টল করি না রে ভাই, এটা কে যেন ইনস্টল করে রাখছে। এনিওয়েজ, এই এক্সটেনশনটা আপনাদের লাগবে। এক্সটেনশনে আপনি কি কি ইনস্টল করেছেন সেগুলা থাকে। এক্সটেনশন জিনিসটা কি? ভিএস কোড তো নর্মাল টেক্সট এডিটর, আপনি এটার সাথে আপনার চাহিদা অনুযায়ী আলাদা কিছু সুবিধা অ্যাড করলেন। আপনি ভিএস কোড দিয়ে চাইলে জাভা স্ক্রিপ্ট কোড করতে পারেন, আপনি ভিএস কোড দিয়ে চাইলে পিএইচপি কোড করতে পারেন, ইভেন আপনি ভিএস কোড দিয়ে চাইলে পাইথন কোডিং করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আপনাদের কোর্স আউটলাইনে কিন্তু ওয়ার্ডপ্রেসও আছে, হ্যাঁ। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মিনহাজুল আসিফ দেখাবে, ওটা হচ্ছে কোডিং ছাড়া কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন। আচ্ছা, যাই হোক, তো এই যে ভিএস কোড দিয়ে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোডিং করতে পারেন, একেবারে যখন ফ্রেশ ভিএস কোডটা ইনস্টল করবেন তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো থাকবে না, আপনাকে আলাদা আলাদা করে ইনস্টল করে নিতে হবে। তো কোন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কি কি এক্সটেনশন আমার লাগতে পারে, সেগুলো যখন ওই ল্যাঙ্গুয়েজ ইনস্টল করব আমি বা ইউজ করব, তখন আমি ইনস্টল করে দেখিয়ে দেবো। আপাতত একটা ইনস্টল করেন, সেটা হচ্ছে বা দুইটা ইউজ করেন, একটা হচ্ছে লাইভ সার্ভার। কি বললাম? লাইভ সার্ভার, এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে, এর জন্য আমার সেটিংস আইকন আসছে। আপনার এই সেটিংস আইকনের জায়গায় কি লেখা আসবে? ইনস্টল লেখা আসবে, যে নিচে দেখুন যেভাবে ইনস্টল লেখা আছে, এই লাইভ সার্ভারের এই সেটিংস আইকনের জায়গায় এখানে ইনস্টল লেখা থাকবে। আপনি সেই ইনস্টল বাটনে ক্লিক করবেন, লাইভ সার্ভারটা ইনস্টল হয়ে যাবে। এটা একটু ইনস্টল করে রাখেন। আর আরেকটা নাম বলি, অটো রিনেম ট্যাগ, এটা লাগতে পারে, ভালো, বেশ ভালো। অটো রিনেম ট্যাগ, এটা এইচটিএমএল এ বেশি কাজে লাগে, হ্যাঁ। অটো রিনেম ট্যাগ, অটো রিনেম ট্যাগ, এটা ইনস্টল করে ফেলেন। তাহলে দুইটা নাম বললাম, একটা হচ্ছে লাইভ সার্ভার আর একটা হচ্ছে অটো রিনেম ট্যাগ। এটা যে ইন্টারনেট থাকা লাগবে না, অত কিন্তু ইনস্টল হবে না, হ্যাঁ। যখন ইনস্টল করবেন পিসিতে ইন্টারনেট থাকা লাগবে। তো কিভাবে যাবেন? এই যে এটা হচ্ছে এক্সটেনশন অপশন, আর সরি এটা হচ্ছে, হ্যাঁ, এক্সপ্লোরার অপশন, এই আইকনটা যেখানে মাউসটা আমি ঘুরাচ্ছি। আর এটা হচ্ছে এক্সটেনশন অপশন, যেখানে মাউসটা আমি ঘুরাচ্ছি। তো এই এক্সটেনশন অপশনে ক্লিক করলে আপনাকে কি কি এক্সটেনশন ইনস্টল করা আছে সেগুলো দেখাবে। যদি ইন্টারনেট থাকে, এখানে সার্চে আপনি নতুন এক্সটেনশন খুঁজতে পারবেন। তো আপনার এখানে দুইটা এক্সটেনশন, একটা হচ্ছে লাইভ সার্ভার, এই যে লাইভ সার্ভার লিখলাম, লেখার পরও আমাকে খুঁজে এনে দেখাবে লাইভ ওয়্যার বা সার্ভার লিখে দিয়েছি ভুল করে। লাইভ সার্ভার, এই যে এখন ঠিক মতো আসছে। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে বিধায় এখানে ইনস্টল লেখা নেই। আপনার পিসিতে যদি এটা ইনস্টল করা না থাকে তাহলে এটা ইনস্টল এখানে লেখা আছে, অথবা যদি এটার উপর ক্লিক করেন তাহলে এই এক্সটেনশনের ডিটেলসটা এই পাশে দেখতে পাবেন, যেখানে মাউসটা নিচ্ছি এইখানে দেখুন লেখা আছে আনইনস্টল। তার মানে আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য এখানে আনইনস্টল লেখা আছে। আর আরেকটা হচ্ছে লাইভ সার্ভার ছাড়া বলেছিলাম অটো রিনেম ট্যাগ, এটা এইচটিএমএল কোডিং করতে আমাকে হেল্প করবে। রিনেম ট্যাগ,
এটা হচ্ছে অটো রিনেম ট্যাগ। এটা এইচটিএমএল ট্যাগ লিখতে আমাকে হেল্প করবে। এইচটিএমএলটা আজকে শুরু করব না, এইচটিএমএল নেক্সট ক্লাস থেকে শুরু করবো। আজকে শুধু আরেকটা কাজ করি, একটা নতুন ফাইল কিভাবে নেয় সেটা একটু দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক্সটেনশন, আর উপরেরটা হচ্ছে আমার এক্সপ্লোরার। এখানে ফাইল নেওয়া যাবে। তো আমি যে নতুন ফাইলে ক্লিক করলাম, একটা ফাইলের নাম চাচ্ছি এখানে, তাই না? নামটা লিখলাম হচ্ছে ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স, ইন্ডেক্স ডট HTML, ইন্ডেক্স ডট HTML এটা নিলাম। এদের নামটা চলে আসছে, তাই না? তো এইটার ভেতরে হচ্ছে গিয়ে আমি কোডিং করব। তো ইন্ডেক্স নেওয়ার পিছনে একটা কারণ আছে। ওই যে আমি প্রথমে বললাম না, যে আমি যখন ওয়েবসাইটে ঢুকবো, আমার প্রথম যে আমার হোম পেজে ঢুকবে mybusiness.com, তো প্রথম যে পেজটা, এখানে কিন্তু আরো পেজ থাকতে পারে। অ্যাবাউট পেজের জন্য এরকম ফাইল থাকতে পারে, যে অ্যাবাউট ডট HTML। কন্ট্যাক্ট পেজের জন্য আরেকটা ফাইল থাকতে পারে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডট HTML। তো প্রথম কাজ হচ্ছে আপনার ফাইলটা তৈরি করতে পারেন কিনা এটুকু দেখেন। তো ইন্ডেক্স নামের ফাইলটা সাধারণত ওই যে ওয়েবসাইটে ঢুকলে প্রথম যে পেজটা বাই ডিফল্ট তৈরি হয়, সেটার নাম হচ্ছে ইন্ডেক্স। এটার আরো কিছু নাম দিতে পারেন, সবাই ইন্ডেক্সই দেয়। হ্যাঁ, অন্য নাম হইতে পারে হোম ডট HTML, এটাও হইতে পারে HOME, হোম ডট HTML। আরেকটা হতে পারে ডিফল্ট, DFAULT, ডিফল্ট ডট HTML। তো ম্যাক্সিমাম লোকই হচ্ছে ইন্ডেক্সই দেয়, আপনি ইন্ডেক্সই দিতে পারেন, ইন্ডেক্স ডট HTML এই নামে একটা ফাইল খুলেন। তাহলে আজকে আপনার হচ্ছে অনেক কিছু আমি ডিটেলস আলোচনা করেছি, ভবিষ্যতে এটা টাচ করব না। নেক্সট ক্লাস থেকে আমরা কোডিং এর উপরেই থাকবো। আমাদের মূল টার্গেট হচ্ছে প্র্যাকটিক্যাল কাজটা শেখা। হ্যাঁ, আমরা হচ্ছে থিওরিটিক্যাল জিনিস খুবই কম পড়বো, প্র্যাকটিক্যালি বেশি করবো। হ্যাঁ, কোডিং করে করে, প্রোগ্রামিং করে করে কিভাবে ওয়েবসাইট করতে হয় সেটা দেখবো। আর প্রোগ্রামিং ছাড়াও একটা থাকবে, সেটা পার্টটা পরবর্তীতে থাকবে, ওয়ার্ডপ্রেস, সেটা মিনহাজুল আসিফ নেবে। আর ফ্রিল্যান্সিং এর ক্লাসটা আপনার থাকবে। এছাড়াও কি বিজনেস ডেভেলপমেন্ট আর কিছু কিছু সেলফ ডেভেলপমেন্টের কিছু ক্লাস থাকবে আপনাদের, অন্য মেন্টর নিবে। হ্যাঁ, তো প্রোগ্রামিং এর পার্টটাই আমি নেবো, যে জাভাস্ক্রিপ্ট, PHP, HTML, CSS কোডিং এর পার্টটা আমি নিবো। অ্যান্ড হচ্ছে গিয়ে যে আমি আজকে জাস্ট শুরু করলাম, জাস্ট আলোচনা করলাম, থিওরিটিক্যাল অনেক পড়াশোনা করছি যেগুলো নেক্সট করবো না। হ্যাঁ, তো নেক্সট থেকে আমরা শুধু কোডিংই করবো ম্যাক্সিমাম টাইমে। আপনাদের টাস্ক যেটা, সেটা হচ্ছে বাসায় অবশ্যই VS কোড না থাকলে সেটা ইনস্টল করে ফেলেন। আর কারণ আমি যেহেতু VS কোড ইউজ করব, আপনারা করলেই ভালো হয়। এখন যদি অন্য টেক্সট এডিটর ইউজ করতে চান, আপনি যদি সেটা কমফোর্ট ফিল করেন, অবশ্যই করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, অন্য টেক্সট এডিটরে আপনি কাজ করতে পারবেন। আর এই যে ভিএস কোডের দুইটা এক্সটেনশন ইনস্টল করে ফেলেন, আর দেখবেন যে নতুন ফাইল নিতে পারেন কিনা, তৈরি করতে পারেন কি। যদি কোনো একটা না পারেন, অবশ্যই সাপোর্টে নক দিবেন। সাপোর্ট তো হেল্প করতেই পারবে, কোনো সমস্যা নেই, সাপোর্ট এই কাজ করবে, সমস্যা নেই। হ্যাঁ, করে দিবেন। আর যদি আমার হেল্প লাগে, তাহলে হচ্ছে ক্লাসের শুরুতে আমার কাছে হেল্প নিয়ে নেবেন, বা ক্লাসের শেষে। হুম, তো আজকে এ পর্যন্ত থাক। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা অনেকে আসছে, আমাকে ফেসবুকে পারলে রিকোয়েস্ট পাঠায় রাখেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখেন, আমি অ্যাকসেপ্ট করে নিব না। ফ্রেন্ড ফেসবুকে হচ্ছে আমার, এটা হচ্ছে আসিফ আবির। হ্যাঁ, এটা আসিফ আবির, এটা হচ্ছে আমার আইডি। আপনাদের মেসেঞ্জার গ্রুপেও আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখেন। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ হ্যাঁ, বলেন মাহমুদ হাসান, বলেন। আচ্ছা ভাই, আমাদের হোমওয়ার্ক যেটা থাকলো সেটা হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করা এবং দুইটা টুলস অ্যাড করা, দুটো এবং হচ্ছে এক্সটেনশন অ্যাড ফোল্ডার করা, হ্যাঁ। ওপেন করতে পারি কিনা। হ্যাঁ, ওপেন করে হয়তো ভিএস এটা কোডটা ওপেন করতে পারি কিনা, ফাইলটা ওপেন করতে পারি কিনা। ওকে, এটা কি করে না, জমা দিতে যেমন আমি হবে যে এই ইন্ডেক্স, ক্লাসরুমে? না ক্লাসরুমে দিতে হবে না, ক্লাসরুমে দিতে হবে না। আহ, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে ক্লাসরুমে এত ছোট হোমওয়ার্ক দেবো না, ক্লাসরুমে কোডিং এর হোমওয়ার্ক দেবো আপনাকে। জাস্ট আমি প্রবলেম হলে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন, এটাই টাস্ক।
ওকে ভাইয়া। আর একটা জিনিস, আর আমাদের এই যে সাপোর্টের আমি জন্য এত কথা বললাম, হ্যাঁ বলেন বলেন। মিনাজ ভাইয়া বলছিল যে মিজানুর ভাই নাকি হ্যাঁ, কে যেন একটা টাইম দিল, হ্যাঁ। ওইটা হচ্ছে বলে দেওয়া হয়নি। আপনি বলতে চাইছিলেন আর কি। ও হো, ও উনি তো সম্ভবত 6টার পরে থাকে। তারপরে আপনার মেসেঞ্জারে নক দিয়েন, এই যে গ্রুপটা আছে না, গ্রুপে জি, নক দিয়েন তাহলে হবে। অর্থাৎ আমরা গ্রুপ থেকে সাপোর্ট পাবো মেসেঞ্জার। মেসেঞ্জারে, হ্যাঁ, এই যে আমরা একটা গ্রুপ তৈরি করছি না, সেখানে ওনাকে জি, নক দিন যে আছে কিনা। উনি সম্ভবত 6টার পরে থাকে। ওকে ভাইয়া, ঠিক আছে। উনি জানাই নাই তো, এই জন্য আপনাকে কোশ্চেনটা ও করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর একটা জিনিস হচ্ছে, ক্লাসের মাঝখানে মনে করেন কোনো কিছু যদি না বুঝেন, ইমিডিয়েট আমাকে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এমন না যে আমি কথা বলতেছি এর মধ্যে আমাকে থামাবেন না, কোশ্চেনটা মনে মনে জমায় রাখছেন, এটা করা লাগবে না। আপনি ক্লাসের মধ্যে যে কোনো সময় আমাকে কোশ্চেন করতে পারবেন, আমি মাইন্ড করি না, ঠিক আছে। আমি উল্টা খুশি হই আপনি কোশ্চেন করলে, দেখা যায় আমি যতখানি শিখাতে চাচ্ছিলাম তার থেকেও আরো বেশি কিছু বের হয়ে আসে, হ্যাঁ। তো আপনি হচ্ছে গিয়ে যদি কোনো জায়গায় না বুঝেন, মাস্ট কোশ্চেন করবেন সাথে সাথে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।